কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা প্লে অর্থাৎ নাটক হলো ম্যাকবেথ। এটাকে ট্র্যাজেডি বলা হয়। তো তোমাদের এমসিকিউতে দিতেই পারে যে ম্যাকবেথ ইজ এ ট্র্যাজেডি। লাভ, ধরো এখানে বললো যে এটা রোম্যান্স নাকি ট্র্যাজেডি, বা অন্য আরও অপশানস ছিল ট্র্যাজি কমেডি। তো সে এখানে ম্যাকবেথ হচ্ছে ট্র্যাজেডি। মাথায় রাখবে ম্যাকবেথ কিন্তু ট্র্যাজেডি। ট্র্যাজেডি কেন? কারণ এই গল্পের যে প্রোটাগনিস্ট বা মূল চরিত্র, প্রোটাগনিস্ট বলা হয় মূল চরিত্র, সে হচ্ছে ম্যাকবেথ। শেষে গল্পের শেষে গিয়ে দেখতে পাবে যে তার ভীষণই মর্মান্তিক একটা মৃত্যু হবে, যে সেম জিনিসটা যেখানে হচ্ছে ওথেলোতেও। ওথেলো কিন্তু ট্র্যাজেডি, তাই এটাকেও ম্যাকবেথকেও কিন্তু ট্র্যাজেডি বলা হয়, যেখানে হিরো, গল্পের যে হিরো, সেখানে কিন্তু গিয়ে হ্যাপি এন্ডিং হচ্ছে না, হিরো কিন্তু মর্মান্তিকভাবে মারা যাচ্ছে। তো আমাদের এই গল্পের প্রোটাগনিস্ট বা মূল চরিত্র হচ্ছে ম্যাকবেথ। তো চলো স্টার্ট করা যাক। When Duncan was the king of Scotland, there lived a brave general who was looked up to with high esteem throughout Scotland for his great valor and skill in wars. When Duncan was the king of Scotland, যখন ডানকান স্কটল্যান্ডের রাজা ছিলেন। তাহলে স্কটল্যান্ডের রাজা কে ছিলেন? ডানকান, বাঁকান কিন্তু নয়, ডানকান। ওনার নামই কিন্তু ডানকান। যদি রাজার নাম মনে রাখতে হয়, যে বললাম বাঁকান নয় কিন্তু ডানকান, যেহেতু তোমাদের এই টার্মটা মনে রাখলে কিন্তু খুব বেশি সুবিধা হবে। অর্থাৎ স্কটল্যান্ডের রাজা কে ছিলেন? ডানকান। যখন স্কটল্যান্ডের রাজা ছিলেন ডানকান, তখন একজন সাহসী সেনানায়ক, ব্রেভ জেনারেল, একজন সাহসী সেনানায়ক সারা রাজ্যে, মানে পুরো স্কটল্যান্ডে ভীষণ বিখ্যাত ছিল। কিসের জন্য বিখ্যাত ছিল? তার বিশাল বীরত্ব এবং যুদ্ধে পারদর্শিতার জন্য। গ্রেট ভেলার মানে বীরত্ব এবং যুদ্ধে পারদর্শিতার জন্য, স্কিল মানে হচ্ছে দক্ষতা, যুদ্ধে দক্ষতার জন্য সে সমগ্র রাজ্যে অর্থাৎ স্কটল্যান্ডে, সমগ্র স্কটল্যান্ডে ভীষণ বিখ্যাত ছিল। হি ওয়াজ অলসো এ ক্লোজ রিলেটিভ অব দ্য ওল্ড কিং, বৃদ্ধ রাজার, অর্থাৎ ডানকান এখানে বোঝা যাচ্ছে যে ডানকান কিন্তু ইয়াং ছিলেন না, বৃদ্ধ ছিলেন। বৃদ্ধ রাজার একজন নিকট আত্মীয়, ক্লোজ রিলেটিভ মানে একটা নিকট আত্মীয় কিন্তু ডানকান ছিল, অর্থাৎ ম্যাকবেথ ছিল। ম্যাকবেথের এখানে দুটো পরিচয় তাহলে প্রথম দুটো লাইনে পেলে, একটা হচ্ছে রাজার নিকট আত্মীয়, আর দুই হচ্ছে সে হচ্ছে ব্রেভ জেনারেল, এবং যে কিনা তার রাজ্যে তার সাহসিকতা, মানে পুরো স্কটল্যান্ডে তার সাহসিকতা এবং যুদ্ধে পারদর্শিতার জন্য বিখ্যাত ছিল। হি ওয়াজ ম্যাকবেথ, তার নাম হলো ম্যাকবেথ, দ্য থেন অফ গ্লেমিস, সে ছিল গ্লেমিসের, থেন মানে বলতে পারো জমিদার গোছের একজন কেউ। গ্লেমিস একটা স্থান, স্কটল্যান্ডের মধ্যে গ্লেমিস একটা জায়গা, সেই জায়গার জমিদার ছিল ম্যাকবেথ। অফ লেট মানে সম্প্রতি, হি ডিফিটেড আ রিবেল আর্মি অ্যাসিস্টেড বাই দ্য ট্রুপস অফ নরওয়ে ইন গ্রেট নাম্বারস। রিসেন্টলি মানে সম্প্রতি সে কী করেছিল? নরওয়ের একটা বিশাল সেনাবাহিনীকে বিদ্রোহ ঘোষণা করা এক নরওয়ের বিশাল সেনাবাহিনীকে সে পরাজিত করেছিল। ট্রুপস মানে এখানে সেনাবাহিনীর কথা বলা হচ্ছে। গ্রেট নাম্বার যারা কিনা প্রচুর সংখ্যায় ছিল, অর্থাৎ বহু সংখ্যক নরওয়ের যারা বিদ্রোহ ঘোষণা করেছিল সেই সেনাবাহিনীকে তারা কিন্তু মানে ম্যাকবেথ কিন্তু পরাজিত করেছিল। হি এমার্জড অ্যাজ ভেলার্স মিনিয়ন অ্যান্ড বেলোনাস ব্রাইডগ্রুম। এখানে এই দুটো টার্ম যেখানে বলা হয়েছে এগুলো কিন্তু এমসিকিউতে দিতে পারে, যে সে ইমার্জড মানে পরিচিত হতে শুরু করে, সে সবার কাছে জনপ্রিয়তা পায় কি হিসাবে? বেলোনাস ব্রাইডগ্রুম, বেলোনা হচ্ছে রোমের যুদ্ধের দেবী, তো তার হাজব্যান্ড হিসাবে, মানে বেলোনা ওনার ওয়াইফের নাম ছিল না, ম্যাকবেথের ওয়াইফের নাম টেক্সটে বলা হয়নি, কিন্তু ম্যাকবেথের যিনি ওয়াইফ ছিলেন তার নাম আলাদা ছিল, বেলোনা কিন্তু ছিল না। রোমের যে যুদ্ধের দেবী সে হচ্ছে বেলোনা, অর্থাৎ বেলোনার স্বামী বলে সে যেন পরিচিত হলো। অর্থাৎ এই যে দুটো টাইটেল এখানে বলা হয়েছে, ভেলার্স মিনিয়ন মানে হচ্ছে সাহসিকতা বা বীরত্ব, মিনিয়ন মানে হচ্ছে প্রিয় পাত্র, অর্থাৎ বীরত্বের প্রিয় পাত্র, মানে এমনভাবে ও যুদ্ধে তার বীরত্ব দেখাতো যেন মনে হতো বীরত্বের ও প্রিয় পাত্র, এবং বেলোনার যেন স্বামী, রোমের যুদ্ধের দেবতা ছিল বেলোনা এবং তার যেন স্বামী, এরকম হিসাবে সে আরও বেশি জনপ্রিয়তা পেতে শুরু করে। মানে তার বীরত্বের জন্য সবাই তাকে এই সমস্ত টার্ম, যে টার্মগুলো বলা হচ্ছে ভেলার্স মিনিয়ন, বেলোনাস ব্রাইডগ্রুম, এইগুলো বলে তাকে ডাকতো। হিজ ভেলার অ্যান্ড
কারেজ ডিমান্ডেড প্রেজ ফ্রম অল অ্যান্ড সানড্রাই। তার বীরত্ব এবং সাহসিকতা সবার কাছে প্রশংসার অংশীদার ছিল, মানে তার বীরত্ব এবং সাহসিকতা দেখে সবাই তাকে প্রশংসা করত। The two Scottish generals Macbeth and Banquo were returning from the great battle. এই বিশাল যুদ্ধ থেকে, অর্থাৎ নরওয়ের বিরুদ্ধে যে বিশাল যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধক্ষেত্র থেকে দুজন স্কটিশ জেনারেল অর্থাৎ স্কটল্যান্ডের দুজন সেনা প্রধান ম্যাকবেথ এবং ব্যাঙ্কো ফিরছিল। দেয়ার ওয়াজ থান্ডার অ্যান্ড লাইটনিং। তারা যেখান দিয়ে আসছিল সেখানে বাজ পড়ছিল এবং বিদ্যুৎ চমকাচ্ছিল। অন দ্য ওয়ে দে ওয়ার স্টপড বাই দ্য স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স অফ থ্রি ফিগার্স দ্যাট লুকড লাইক ওমেন। আসার সময় মানে পথে ফেরার সময় তারা তাদের সামনে দেখলো কয়েকটা অপরিচিত অদ্ভুত রকমের জীব। তাদের সামনে তিনজন মহিলা, তিনটে মূর্তি। অন দ্য ওয়ে মানে আসার পথে, দে ওয়ার স্টপড বাই তাদের সামনে এসে দাঁড়ালো বা তাদের পথ আটকে দাঁড়ালো। কারা দাঁড়ালো? দ্য স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে আবির্ভাব, তিনটে অদ্ভুত আবির্ভাব নিয়ে অপরিচিত তিনটে মহিলা, তিনটে মূর্তি তার সামনে এসে দাঁড়ালো। দে লুকড লাইক ওমেন, তাদেরকে দেখে মহিলাদের মতো মনে হচ্ছিল, এক্সেপ্ট দে হ্যাড বিয়ার্ডস। শুধুমাত্র পার্থক্যটা এটাই যে তাদের দাড়ি রয়েছে, মহিলাদের দাড়ি থাকে না কিন্তু তাদের দাড়ি রয়েছে, বিয়ার্ডস মানে দাড়ি। অ্যান্ড দেয়ার উইদার স্কিন অ্যান্ড ওয়াইল্ড ড্রেসেস মেড দেম লুক লাইক আনআর্থলি ক্রিয়েচার্স। এবং তাদের শুকনো গাল, উইদার্ড মানে হচ্ছে রুক্ষ গাল, উইদার স্কিন মানে হচ্ছে মানে গাল নয় ঠিক, উইদার স্কিন মানে কুঁচকে যাওয়া চামড়া, অ্যান্ড ওয়াইল্ড ড্রেসেস এবং যে পোশাক তারা পরেছিল বন্য পোশাক, সেগুলো দেখে মনে হচ্ছিল যে তারা এই পৃথিবীর জীব নয়, আনআর্থলি ক্রিয়েচার্স অর্থাৎ অপার্থিব কোনো জীব। দে ওয়ার ডান্সিং, দে ওয়ার সিঙ্গিং, তারা গান করছিল এবং তারা নাচছিল। কি বলে নাচছিল? ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। যা কিছু ভালো তা কিছুই সেটাই খারাপ। ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, মানে যেটা আমাদের মনে হচ্ছে ভালো সেটা খারাপ, যেটা খারাপ সেটা ভালো। ওভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল্দি এয়ার, কুয়াশা এবং নোংরা বাতাস, ফিল্দি মানে হচ্ছে নোংরা, কুয়াশা এবং নোংরা বাতাস এগুলো ভেসে বেড়ায়। মানে ভালো এবং খারাপ, ওরা বলতে চাইছে যে ভালো এবং খারাপ কুয়াশা এবং নোংরা বাতাসে ভেসে বেড়ায়। তুমি কোনটাকে নেবে সেটা কিন্তু পুরোপুরি তোমার ব্যাপার। এই লাইনটা এখানে লেখা নেই, আমি তোমাদের বলছি যে তুমি কোনটাকে নেবে সেটা পুরোপুরি তোমার ব্যাপার। এই যে পোয়েমটা মানে বা যে এই গানটা তারা করছে সেটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ এখানে, কারণ এইটার উপরেই কিন্তু পুরো ম্যাকবেথের যে প্লটটা সেটা নির্ভর করছে। এরপর যে জিনিসগুলো হবে সেখানে কিন্তু ম্যাকবেথকে উইচেসটা কিছু প্রেডিকশন করবে, কিছু এমন জিনিস বলবে যেগুলো ম্যাকবেথের মনেও ছিল। ও স্কটল্যান্ডের রাজা কিন্তু হতে চাইতো, এমন না যে ও স্কটল্যান্ডের রাজা হতে চাইতো না, ওর বউ ওকে প্ররোচনা দিয়েছে বলেই ও স্কটল্যান্ডের রাজা হওয়ার জন্য ডানকানকে খুন করেছিল, এরকমটা কিন্তু ব্যাপারটা নয়। ও কিন্তু স্কটল্যান্ডের রাজা হতে চাইতো, ওর মনে ওই বাসনাটা ছিল। এবং উইচেসরা সেটা কি করেছে, আরও বেশি করে সেটাকে, ওই যে রাসায়নিক বিক্রিয়ায় যেরকম অনুঘটক আছে, সে অনুঘটক কী করে বিক্রিয়ার গতিটাকে বাড়িয়ে দেয়, সেরকমই কিন্তু এই উইচেসরা এসে এই সমস্ত প্রেডিকশনগুলো করে ওর মনের মধ্যে যে আশাটা ছিল সেটাকে আরও বেশি জাগিয়ে দিয়েছে। As they saw the two generals, the first which saluted Macbeth with the title of Thane of Glamis. যখন তারা ওই দুজন মানে ওই তিনটে উইচেস, তিনটে যে ডাইনি ছিল বা তিনটে যে অদ্ভুত মূর্তি এসেছিল, তারা দুজন জেনারেলকে মানে সেনাপ্রধানকে যখন দেখলো, প্রথম ডাইনিটা ফার্স্ট উইচ মানে প্রথম ডাইনিটা কি করলো, ম্যাকবেথকে থেন অফ গ্লেমিস বলে, গ্লেমিসের জমিদার বলে তাকে স্যালিউট জানালো, মানে ওকে সম্মান দিল। দ্য জেনারেল ওয়াজ স্কিয়ার্সলি স্টার্টল টু ফাইন্ড হিমসেলফ নোন বাই সাচ ক্রিয়েচার্স। মানে ম্যাকবেথ এটা দেখে একটু চমকে উঠলো, বেশ চমকে উঠলো। স্টার্টল মানে হচ্ছে চমকে ওঠা, যে এরকম প্রাণীরা মানে এইরকম ডাইনিরাও আমাকে জানে যে আমি গ্লেমিসের জমিদার, মানে আমি এতটাই বীর যে এরকম ডাইনিরাও আমার কথা জেনে গেল যে আমি গ্লেমিসের জমিদার। ওটা দেখে কিন্তু ম্যাকবেথ চমকে উঠেছিল। দ্য সেকেন্ড উইচ অ্যাড্রেসড হিম অ্যাজ দ্য থেন অফ কাউডার, টু উইচ হি হ্যাড নো প্রিটেনশনস। দ্বিতীয় যে ডাইনি ছিল, দ্বিতীয় ডাইনিটা তাকে বলল যে তুমি হলে
কাউডারের জমিদার, মানে ওকে বলছে যে তুমি কাউডারের জমিদার, এইটা বলে কিন্তু ওকে সম্বোধন করলো। টু উইচ হি হ্যাড নো প্রিটেনশনস, এটাতে কিন্তু ম্যাকবেথ কোনো রকম ভান করলো না, মানে ও অবাকও হলো না, আবার কোনো কিছু ওকে বললো না, মানে দ্বিতীয় ডাইনিটাকে ও কোনো কিছু বললো না, জাস্ট শুনলো, মানে কোনো রকম প্রিডিকশন, মানে মুখের মধ্যে প্রিটেনশনস করলো না, মানে মুখের কোনো রকম ভাব ও প্রকাশ করলো না। কারণ এর পিছনে একটা কারণ আছে। ম্যাকবেথের যে গল্পটা, যে আসল গল্পটা থেকে তো এটা নেওয়া হয়েছে, এটাকে শর্ট করে দেওয়া হয়েছে, মানে ছোটো করে দেওয়া হয়েছে। তো ম্যাকবেথ পুরো প্লেটা যদি তুমি পড়ো তাহলে দেখবে যে ওখানে ম্যাকবেথ আগে থেকেই কিন্তু জানতো যে ওকে থেন অফ কাউডারটা দেওয়া হবে, মানে কাউডারের জমিদার করে দেওয়া হবে এই বিশাল যুদ্ধ জেতার পর, রাজার তরফ থেকে একটা সম্মান হিসাবে সেটাও পেয়ে যাবে। তাই ও জানতো যে আমি কাউডারের জমিদার হয়ে যাব, তার জন্যই কিন্তু ও কোনো রকম প্রতিক্রিয়া দেয়নি। অ্যান্ড দ্য থার্ড টোল্ড হিম, এবং তৃতীয়জন তাকে বলল, ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হিয়ার আফটার, এবং তুমি এরপরে স্কটল্যান্ডের রাজা হবে। সাচ এ প্রফিটিক গ্রিটিং মাইট ওয়েল অ্যামেজ হিম, ফর হি নিউ অ্যাজ লং অ্যাজ কিংস সন সার্ভাইভ হি কুড স্কিয়ারসলি হোপ টু সাকসিড দ্য থ্রোন। এরকম একটা প্রফিটিক গ্রিটিং, এরকম একটা ভবিষ্যৎ, মানে প্রফিটিক মানে হচ্ছে যেটা হয়নি, ভবিষ্যতে কোনো কিছু সময় হবে, এরকম একটা দিব্য সম্বর্ধনা দেখে ম্যাকবেথ ভীষণ অবাক হয়ে গেল যে গ্লেমিসের থেন আমি হয়ে যাব বা গ্লেমিসের থেন আমি হব, সেটা কিন্তু ম্যাকবেথ জানে, আগে থেকে জানতো। কিন্তু এরকম একটা যে ভবিষ্যৎবাণী ওর কাছে করলো, যে কারণ ম্যাকবেথ জানে যে যতদিন রাজা বেঁচে আছে এবং তার ছেলেরা রয়েছে, সে তো সিংহাসনে বসার আশা করতেই পারে না, কারণ রাজা মরে গেলে রাজার ছেলেরা রাজা হবে। By this time, এই সময়ে Banquo was curious to know the reason why the witches had little to say about him, whereas they kindled hope in the heart of his dearest friends. এই সময় ব্যাঙ্কো আগ্রহী হয়ে উঠল, উৎসুক হয়ে উঠল, কিউরিয়াস টু নো দ্য রিজন, কারণ জানতে চাইল উইচেসদের কাছে, ডাইনিদের কাছে। হ্যাড লিটল টু সে অ্যাবাউট হিম, whereas they kindled hope in the heart of his dearest friends. ও ব্যাঙ্কো উইচেসদের বলল যে আমার জন্য কি তোমাদের বলার কিছু নেই, মানে আমার জন্য কি আমার প্রিয় বন্ধুর মনে এত বেশি আশার জাগরণ তোমরা করে দিয়েছো, এই যে ও স্কটল্যান্ডের রাজা হবে, এই যে আশার জাগরণটা তোমরা করে দিয়েছো, তাহলে কি আমার জন্য বলার মতো তোমাদের কাছে কি অল্প কিছু নেই? সো দ্য উইচেস টার্ন টুয়ার্ডস ব্যাঙ্কো, তাই ডাইনিরা ব্যাঙ্কোর দিকে ফিরল, অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলল, ইন সামওয়াট রিডলিং টার্মস, সামওয়াট মানে হচ্ছে কিছু একটা, ধাঁধার মতো করে, রিডলিং টার্মস, টু বি লেসার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, ম্যাকবেথের থেকে কম হবে, মানে তুমি ম্যাকবেথের থেকে জীবনে কম উন্নতি করবে কিন্তু মহৎ হবে, অ্যান্ড গ্রেটার, নট সো হ্যাপি, খুব বেশি খুশি হবে না, বাট মাচ হ্যাপিয়ার, কিন্তু বেশি সুখী হবে। They also prophesied that although Banquo would never reign as the king of Scotland, yet his successors would be the kings. তারা এটাও ভবিষ্যৎবাণী করলো যে যদিও ব্যাঙ্কো স্কটল্যান্ডের কখনো রাজা হবে না, কিন্তু তার যে বংশধরেরা, সাকসেসর্স মানে হচ্ছে উত্তরসূরিরা, তারা স্কটল্যান্ডের রাজা হবে। এবার দেখো একটা কথা বলি, উইচেসরা যে কথাগুলো বলে সেই কথাগুলো দুরকম মানে হয়। এখানে ব্যাঙ্কোকে যে কথাগুলো বলেছে সেই জিনিসটাকে সফল করার জন্য কিন্তু ব্যাঙ্কো কোনো রকমভাবে নিজে থেকে কোনো প্রচেষ্টা করেনি, সো ও কিন্তু নিজের কাজটাই করে গিয়েছে। কিন্তু ম্যাকবেথ রাজা হওয়ার জন্য কিন্তু এবার ঝাঁপিয়ে পড়বে। অ্যান্ড দেন দে টার্ন ইন্টু থিন এয়ার, এবং তারপর তারা ঘন বাতাসে মিলিয়ে গেল, অ্যান্ড ভ্যানিশড, এবং উধাও হয়ে গেল। বাই উইচ দ্য জেনারেলস রিয়েলাইজ দ্য ওয়েড সিস্টার্স টু বি উইচেস, এতে ওই সেনাপ্রধানরা বুঝতে পারলো যে এই অদ্ভুত বোনেরা, ওয়েড সিস্টার্স, অদ্ভুত বোনেরা হলো ডাইনি। ওয়াইল দে স্টুড দে ওয়ার পন্ডারিং অন দ্য স্ট্রেঞ্জনেস অফ দিস অ্যাডভেঞ্চার, দেয়ার অ্যারাইভ সার্টেন এনভয়েস ফ্রম দ্য কিং, হু ওয়ার এম্পাওয়ার্ড টু কনফার আপন ম্যাকবেথ দ্য টাইটেল অফ দ্য থেন অফ কাউডার। ওয়াইল দে স্টুড দে আর পন্ডারিং অন দ্য স্ট্রেঞ্জেস অফ দিস অ্যাডভেঞ্চার, মানে এই যে সম্প্রতি যে অ্যাডভেঞ্চার, রোমাঞ্চকতার তারা সম্মুখীন হয়েছিল, সেটার অদ্ভুত ভাব নিয়ে তারা যখন ওখানে অবাক হয়ে দাঁড়িয়েছিল, দে আর অ্যারাইভ, সেখানে এসে উপস্থিত হলো, কি উপস্থিত হলো? সার্টেন ইনভয়েস ফ্রম দ্য কিং, রাজার কাছ থেকে কিছু দূত এসে সেখানে উপস্থিত হলো।
who were empowered to confer upon Macbeth the title of the Thane of Cawdor, যারা ম্যাকবেথের উপর থেন অফ কাউডার উপাধিটা দিতে বা চাপিয়ে দিতে ছিল। কনফার আপন মানে হচ্ছে ম্যাকবেথের উপর থেন অফ কাউডার উপাধিটা বা ম্যাকবেথকে থেন অফ কাউডার উপাধিটা দিতে কয়েকজন দূত সেখানে এসে উপস্থিত হলো। This was it was an event so miraculously corresponding with the predictions of the witches that Macbeth stood there wrapped in amazement. এই ঘটনাটা এতই দ্রুত এবং অদ্ভুতভাবে ঘটলো, চমৎকারভাবে ঘটলো, যেন মনে হচ্ছে ভেলকি হয়ে গেল বা কোনো জাদু চলছে। এই সবে মাত্র ডাইনিরা বলে গেল যে ও মানে ওকে সম্বোধন করলো থেন অফ কাউডার বলে, এবং সঙ্গে সঙ্গে ডাইনিদের ভবিষ্যৎবাণী মিলে গেল। যে ম্যাকবেথ এতটাই অবাক হয়ে ওখানে দাঁড়িয়ে রইল, র্যাপড ইন অ্যামেজমেন্ট, মানে বিস্ময়ে মোড়া অবস্থায় যেন সে ওখানে দাঁড়িয়ে রইল। আনএবল টু রেসপন্ড টু দ্য গ্রিটিংস অফ দ্য এনভয়েস, ওই দূত, এনভয়েস মানে হচ্ছে দূত, যারা এসেছিল মেসেঞ্জার অর্থাৎ দূতরা, তাদের কোনো রকম প্রতিক্রিয়া, তাদের অভিবাদনে কোনো রকম প্রতিক্রিয়া ম্যাকবেথ দিতে পারলো না। এই এনভয়েসদের নাম লেখা রয়েছে দেখো, রস অ্যান্ড অ্যাঙ্গাস। তো এখানে এটা কিন্তু এমসিকিউতে দিতে পারে যে ওই এনভয়েসদের নাম কি ছিল, রস অ্যান্ড অ্যাঙ্গাস। Hopes began to swell in his heart with this thane of Cawdorship, and he was now thinking of the predictions of the third witch. তার মনের মধ্যে বা তার হৃদয়ের মধ্যে থেন অফ কাউডার হওয়ার পর তৃতীয় ডাইনির যে ভবিষ্যৎবাণীটা ছিল সেই আশাটা আরও বেশি করে জেগে উঠতে লাগলো, যেন সেটা একেবারে ফুটে উঠতে লাগলো। যেরকমভাবে আগুনের উপর আমরা যদি কোনো কিছু চাপিয়ে দিই, দুধ চাপিয়ে দিলে কীরকম হয়, সেটা ফুটতে শুরু করে, তো সেরকমভাবেই কিন্তু টকবক করে যেন তার মনের মধ্যে আশাটা তৃতীয় নম্বর ডাইনির যে বাণীটা ছিল বা ভবিষ্যৎবাণী ছিল সেটা যেন ফুটতে লাগলো। টার্নিং টু ব্যাঙ্কো হি সেইড, ব্যাঙ্কোর দিকে ঘুরে সে বলল, ডু ইউ নট হোপ দ্যাট ইউর চিলড্রেন শ্যাল বি দ্য কিং অফ দ্য ফিউচার, তুমি কি আশা করো না যে তোমার সন্তানরা ভবিষ্যতে রাজা হবে? সিন্স হোয়াট দ্য উইচেস প্রমিসড টু মি সো হ্যাজ সো ওয়ান্ডারফুলি কাম টু পাস, কারণ ডাইনিরা যেটা বলে গেল সেটা সঙ্গে সঙ্গে আমার সাথে ঘটে গেল, তাহলে তুমি কি সেটা আশা করো না যে তোমার সন্তানরা ভবিষ্যতে রাজা হবে? দ্যাট হোপ রিপ্লাইড ব্যাঙ্কো উত্তর দিল। কি উত্তর দিল? লাইনটা পুরোটা কমপ্লিট করো দেখো। might enkindle you to aim to the throne, but oftentimes this mistress of darkness tell us truths in little things to betray us into deeds of great consequences. That hope might enkindle, মানে বলছে যে তুমি কি আশা করো না? ওই যে ম্যাকবেথ ওকে জিজ্ঞাসা করলো ব্যাঙ্কোকে যে তুমি কি আশা করো না যে তোমার সন্তানরা, তোমার ছেলেরা বা তোমার সন্তানরা ভবিষ্যতে স্কটল্যান্ডের রাজা হবে, সেটা কি তুমি আশা করো না? ব্যাঙ্কো কি বলছে দেখো, সেই আশাটা, যে আশাটা তুমি কথা বলছো, সেই আশার জন্য তোমাকে কি করতে হবে? থ্রোন মানে সিংহাসনের দিকে লক্ষ্য রাখতে হবে। বাট অফেন টাইমস দিস মিস্ট্রেস অফ ডার্কনেস টেল আস ট্রুথস ইন লিটল থিংস, কিন্তু প্রায়শই ব্যাঙ্কো কিন্তু আসল সত্যটা জানে যে উইচেসরা যে কথাগুলো বলে সেটা ওরা অ্যাম্বিগুয়াসলি বলে, অর্থাৎ তারা অ্যাম্বিগুইটি করে, মানে দু রকমের কথাবার্তা তারা বলে। মানে হয়তো পরবর্তীকালে যদি ম্যাকবেথ নিজে থেকে কিছু না করতো, হয়তো পরবর্তীকালে রাজা মারা যাওয়ার পর স্কটল্যান্ডের রাজা হয়তো ওই হতো, কিন্তু যেহেতু ম্যাকবেথ এতটা বীর ছিল, হয়তো স্কটল্যান্ডের লোকজনই চাইতো যে ও স্কটল্যান্ডের রাজা হোক, কিন্তু ম্যাকবেথ যেহেতু তাড়াহুড়ো করেছিল এবং নিজেই নিজের হাত রক্তে রাঙিয়েছিল, তার জন্য কিন্তু ওর পরিণতি ভীষণই ভয়ানক হয়েছিল। তাই ব্যাঙ্কো বলছে যে যে অন্ধকারের যারা মালিক বা কর্তৃরা, তারা আমাদেরকে খুবই অল্প বলে এবং আমাদের ভুল পথে পরিচালনা করে। টু বিট্রে আস ইনটু ডিডস অফ গ্রেট কনসিকুয়েন্সেস, আমাদের খুব অল্প পরিমাণ তারা বলে এবং আমাদের মনে আশাটা জাগ্রত করে তারা চলে যায়, আর আমরা ওই মরিচিকার পিছনে ছুটে কি করি, আমাদের জীবন শেষ করে ফেলি। এই কথাটা কিন্তু ব্যাঙ্কো ওকে কিন্তু বলছে যে আমাদের জীবনের চরম দুর্ভোগ কিন্তু নিয়ে আসে। কিন্তু ওই যে ম্যাকবেথের তো রাজা হওয়ার লোভ, এবার দেখা যাক পরের পার্টে কি হয়। দেখ, however the prophecies of the witches had sunk too deep into the mind of Macbeth, যাই হোক ডাইনিদের ভবিষ্যৎবাণী, দ্য প্রফেসিস অফ দ্য উইচেস মানে ডাইনিদের ভবিষ্যৎবাণী ম্যাকবেথের মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল। হ্যাড সাঙ্ক টু ডিপ
মানে ভীষণ গভীরে, ম্যাকবেথের মনের ভীষণ গভীরে গভীরে উইচেসদের অর্থাৎ ডাইনিদের ভবিষ্যৎবাণী গেঁথে গিয়েছিল। হি টোল্ড হিজ ওয়াইফ অ্যাবাউট দ্য স্ট্রেঞ্জ প্রেডিকশনস অফ দ্য 3 উইচেস। সে তার স্ত্রীকে বা সে তার বউকে 3টে ডাইনির অদ্ভুত ভবিষ্যৎবাণীর কথা বলেছিল। অ্যান্ড অলসো ইটস পার্শিয়াল অ্যাকমপ্লিশমেন্ট, এবং সেটা যে আংশিক সত্যও হয়ে গেছে সেটাও কিন্তু সে বলেছিল। মানে সে তার বউকে বলেছিল যে 3টে ডাইনি এরকম অদ্ভুত ভবিষ্যৎবাণী করেছে এবং সেটা যে আংশিক সত্যিও হয়ে গেছে সেটাও কিন্তু সে বলেছে। পার্শিয়াল মানে হচ্ছে আংশিক, আর অ্যাকমপ্লিশমেন্ট মানে হচ্ছে সত্যি হয়ে যাওয়া। লেডি ম্যাকবেথ স্পার্ড অন দ্য রিলাক্টেন্ট পারপাস অফ ম্যাকবেথ হু ফেল্ট কম্পাকশন অ্যাট দ্য থট অফ ব্লাড। লেডি ম্যাকবেথ স্পার্ড মানে হচ্ছে ফুলকি জ্বালানো বা আগুন জ্বালানো। ম্যাকবেথের যে এখানে বলছে দেখো, ম্যাকবেথের অনিচ্ছা ছিল, কিসে অনিচ্ছা ছিল? রক্তক্ষরণের জন্য। মানে যদি ম্যাকবেথকে রাজা হতে হয় তাহলে কি করতে হবে? ম্যাকবেথকে বর্তমান যে রাজা অর্থাৎ ডানকান এবং তার ছেলেদেরকে মেরে ফেলতে হবে, তাহলেই ম্যাকবেথ রাজা হয়ে যাবে। কারণ রাজার কাছাকাছি কে রয়েছে? ম্যাকবেথ রয়েছে রাজার নিকটাত্মীয় এবং সে একজন সাহসী যোদ্ধাও। তার জন্য কি করা হবে? তাকে রাজা বানিয়ে দেওয়া হবে, অর্থাৎ সে স্কটল্যান্ডে তখন রাজা হয়ে যাবে যদি সে ডানকানকে এবং তার ছেলেদেরকে মেরে ফেলে। তাই লেডি ম্যাকবেথ কী করলো? ম্যাকবেথের যে অনিচ্ছা, রিলাক্টেন্ট পারপাস মানে হচ্ছে অনিচ্ছা, ওই যে অনিচ্ছাটা যেখানে ছিল যে সে রক্তক্ষরণ করতে চাইছিল না, সেটার উপরে সে আগুন জ্বালাতে থাকলো। He did not cease to represent the murder of the king as a step absolutely necessary to the fulfillment of the flattering prophecy. যদি ভবিষ্যৎবাণীটাকে সম্পূর্ণ সত্য করতে হয় তাহলে কি করতে হবে? রাজাকে হত্যা করতে হবে। সেটাও কিন্তু সে বলা বন্ধ করলো না। রাজা অর্থাৎ বললো যে যদি তুমি স্কটল্যান্ডের রাজা হতে চাও তাহলে কিন্তু তোমাকে বর্তমান রাজাকে হত্যা করতে হবে। It happened that at that time King Duncan came to visit Macbeth's castle along with his 2 sons. এবং ঘটনাচক্রে দেখা গেল যে সেই সময় ডানকান রাজা, মানে বর্তমান রাজা ডানকান, ম্যাকবেথের দুর্গে আসলো তার 2 ছেলেকে নিয়ে, ম্যালকম অ্যান্ড ডোনাল্ড বেন। তার 2 ছেলের নাম কি? ম্যালকম আর ডোনাল্ড বেন। অ্যান্ড নিউমেরাস থিংস অ্যান্ড অ্যাটেন্ডেন্টস টু অনার ম্যাকবেথ ফর হিজ ট্রিয়াম্প এগেনস্ট দ্য রিবেলস। শত্রুদের বিরুদ্ধে এই জয়ের জন্য ম্যাকবেথকে সম্বর্ধনা জানাতে রাজা এবং তার 2 ছেলে এবং আরও কয়েকজন জমিদার, অসংখ্য জমিদার, নিউমেরাস মানে অসংখ্য জমিদার এবং তাদের চাকর বাকরেরা তার সাথে ম্যাকবেথের দুর্গে আসলো। ইনভারনেস দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ ওয়াজ প্লিজেন্টলি সিচুয়েটেড অন এ হিল। ম্যাকবেথের দুর্গের নাম ছিল ইনভারনেস, সেটা অবস্থিত ছিল একটা পাহাড়ের উপরে। সিচুয়েটেড অন এ হিল অ্যান্ড দ্য ইয়ার অ্যাবাউট ইট ওয়াজ সুইট অ্যান্ড হোলসাম। এবং এখানে যে বাতাসটা বইত সেই বাতাসটা ভীষণই মিষ্টি ছিল এবং সবাইকে কী করতো? সেটা পরিতৃপ্ত করত। বাতাসটা ভীষণই মিষ্টি ছিল এবং সাথে সবাইকে পরিতৃপ্ত করত। দ্য নেস্ট দ্যাট দ্য সোয়ালোস অ্যান্ড মার্লেটস হ্যাড বিল্ড আন্ডার দ্য জাটিং ফ্রিজার্স অ্যান্ড বাটরেসেস অফ দ্য বিল্ডিং। কী করেছিল সেখানে? সোয়ালো পাখি এবং মার্লেট পাখি বাসা বানিয়েছিল। The nest that the swallow or the marlets had built under the jutting friezes and buttresses of the building. ওই দুর্গের কোনায় কোনায় মানে বিভিন্ন জায়গায় সোয়ালো পাখি এবং মার্লেট পাখি তাদের বাসা বানিয়েছিল। The king was extremely pleased as he entered the palace, not only for its wonderful ambience but also due to the attention and respect of his hostess লেডি ম্যাকবেথ। রাজা ভীষণ খুশি হয়েছিল যখনই সে প্রাসাদে প্রবেশ করেছিল। কেন? শুধুমাত্র যে প্রাসাদটা সুন্দর এবং প্রাসাদটা যে জায়গায় অবস্থিত সেটা সুন্দর তার জন্য নয়, মানে প্রাসাদের যে বাতাবরণ সেটা শুধুমাত্র সুন্দর তার জন্য নয়, বরং প্রাসাদের যিনি কর্ত্রী তার ব্যবহার এবং তার আচরণে তিনি ভীষণ মুগ্ধ হয়েছিলেন। কারণ সে তাকে যে সম্মানটা দিচ্ছিল তার জন্য তিনি ভীষণ মুগ্ধ হয়েছিলেন। Lady Macbeth, who had developed the art of camouflaging her treacherous purposes with smile and charming etiquette. Lady Macbeth হলেন এমন একজন মহিলা যে কিনা তার মনের মধ্যে যে অভিসন্ধিটা লুকিয়ে রয়েছে সেটাকে তিনি লুকিয়ে রেখে বাইরে হেসে হেসে সবার সাথে কথা বলার দক্ষতাটা আদায় করেছিলেন।
অর্থাৎ কিছুক্ষণ আগেই কিন্তু ও ডানকানকে মারার কথা ভাবছিল, এখন কিন্তু আবার হেসে হেসে ডানকানকে সম্মান দিয়ে তার প্রাসাদে নিয়ে আসছে, মানে তার দুর্গে নিয়ে আসছে। টায়ার্ড অফ হিজ লং জার্নি দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেড। দীর্ঘ পথ আসার জন্য ক্লান্ত হয়ে গিয়ে রাজা তাড়াতাড়ি বিছানায় ঘুমাতে গেলেন। ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, এটা ছিল মাঝরাত। নাও হাফ দ্য ওয়ার্ল্ড নেচার সিমস ডেড। প্রকৃতির অর্ধেকের নাও হাফ দ্য ওয়ার্ল্ড নেচার সিমস ডেড, এবং অর্ধেকের এখানে বলেছে দেখো ওভার হাফ, মানে অর্ধেকের বেশি বিশ্ব যেন মনে হচ্ছে এখন মৃত, মানে তারা ঘুমিয়ে রয়েছে, কারণ রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। উইকেড ড্রিমস অ্যাবিউজ স্লিপিং মেনস মাইন্ডস, এবং মানুষের মাথায় এই সময় শয়তানি যে স্বপ্নগুলো রয়েছে, শয়তানের স্বপ্ন, সেইগুলো কি করে মানুষের মাথায় চাড়া দিয়ে ওঠে রাত্রিবেলা। অ্যান্ড নান বাট উলফ অর মার্ডারার্স ইজ আউট ফর হান্ট, এই সময় কেবলমাত্র নেকড়ে এবং খুনিরা তাদের শিকারের জন্য বেরিয়েছে। অর্থাৎ এখানে মার্ডারার্স বলতে দেখো পরের লাইনে দেখতে পাবে যে সবাই ঘুমিয়ে পড়েছে, শুধুমাত্র ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ জেগে রয়েছে। অর্থাৎ ওদেরকে কিন্তু আগে থেকেই মার্ডার করার আগে কিন্তু ওদেরকে কি বলে দেওয়া হচ্ছে, মার্ডারার্স, খুনি। দিস ওয়াজ দ্য টাইম ওয়েন লেডি ম্যাকবেথ ওক আপ টু প্লট দ্য মার্ডার অফ কিং ডানকান অফ দ্য কিং। এই সময় লেডি ম্যাকবেথ ঘুম থেকে উঠল রাজার মৃত্যুর ছক কষার জন্য, রাজার মৃত্যু ষড়যন্ত্র করার জন্য, অর্থাৎ সেও কিন্তু একটা খুনি। She would not have undertaken a deed so abhorrent to her sex, মানে সে তো একজন মহিলা খুন করবে, এটা তো ভীষণ একটা জঘন্য ব্যাপার, এবং সে এইরকম ধরনের কাজ এর আগে কখনো করেনি। She had not have undertaken a deed so abhorrent to her sex. সেক্স মানে হচ্ছে এখানে বলতে চাইছে যে তার জেন্ডার, মানে সে একজন মহিলারা কীরকম হয়, নরম স্বভাবের হয়, তারা কাউকে খুন করতে পারে না, তাদের যদি কেউ মারে তাহলে তারা সেটা মারটাও সহ্য করে নেয়, এরকমটা বলা হয়। তো সেখানে সেই জন্যই বলা হচ্ছে যে সে এমন একজন মহিলা, মানে সে একজন মহিলা, তাই সে এরকম একটা জঘন্য কাজ করতে, মানে খুন করতে, মানে খুনের প্ররোচনা দিতে পারবে, কিন্তু খুন করার মতো জঘন্য কাজ কিন্তু সে কোনোদিন করেনি। কিন্তু ম্যাকবেথ তো করেছে। ম্যাকবেথের কাছে কোনো ব্যাপার না, কারণ ও যুদ্ধ করেছে, শত্রুদের হত্যা করেছে। তাই বলছে যে সে কখনো, মানে অর্থাৎ লেডি ম্যাকবেথ কখনো এরকম জঘন্য কাজ করেনি। অ্যান্ড শি ওয়াজ ওয়েল অ্যাওয়ার অফ আর হাজব্যান্ডস নেচার দ্যাট ওয়াজ টু ফুল অফ দ্য মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস টু এক্সিকিউট এ কন্ট্রাইভড মার্ডার, এবং সে জানতো যে তার স্বামীর শরীরটা ভীষণই দয়ালু, এবং সে রাজা হওয়ার জন্য রাজা ডানকানকে হত্যা করবে না, এরকম একটা হত্যা কিন্তু সে কমিট করবে না, মানে রাজাকে ও হত্যা করবে না, বধ করবে না। শি নিউ দ্যাট হার হাজব্যান্ড ওয়াজ অ্যাম্বিশিয়াস, সে জানতো যে তার স্বামী উচ্চাকাঙ্ক্ষী, বাট হি ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দ্য হাইট অফ ক্রাইম হুইচ কমনলি অ্যাকম্প্যানিজ ইনঅর্ডিনেট অ্যাম্বিশন, কিন্তু সে প্রস্তুত ছিল না। বাট হি ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দ্য হাইট অফ ক্রাইম, কিন্তু এত বড় একটা অন্যায় করার জন্য ও কিন্তু রাজি ছিল না। মানে এখানে ম্যাকবেথের কথা বলছে যে সে জানতো, মানে লেডি ম্যাকবেথ জানতো যে তার স্বামী উচ্চাকাঙ্ক্ষী, যে সে রাজা হতে চায় ঠিকই, কিন্তু এরকম একটা জঘন্য কাজ, ডানকানকে হত্যা করার মতো কাজ সে করবে না। শি হ্যাড ওন হিজ কনসেন্ট অ্যাবাউট দ্য মার্ডার, এবং সে তার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছিল, মানে মতটা ছিনিয়ে নিয়েছিল যে ঠিক আছে তোমাকে মার্ডার করতে হবে না, তুমি না যাও আমি যাব, আমি গিয়ে ওকে খুন করে আসবো। বাট শি ডাউটেড হিজ রেজলিউশন, কিন্তু সে তার কাছ থেকে যে কথাটা নিয়েছিল, মানে খুন যে করা হবে সেটার মতটা কিন্তু ও ম্যাকবেথের কাছ থেকে নিয়েছিল, কিন্তু ম্যাকবেথ যে খুন করতে যাবে আদৌ সেটা ও নিশ্চিত ছিল না। অ্যান্ড শি ফিয়ার দ্যাট দ্য ন্যাচারাল টেন্ডারনেস অফ হিজ ডিসপোজিশন উড ডিফিট দ্য পারপাস, তা সে ভয় পেয়েছিল যে সে স্বভাবে যেরকম নরম, মানে তার স্বামী স্বভাবে যেরকম নরম দয়ালু স্বভাবের, হয়তো সে তার কাজে বা উদ্দেশ্যে ব্যর্থ হবে। সো আর্মড উইথ এ ড্যাগার, তাই একটা ছুরি নিয়ে সে অ্যাপ্রোচ দ্য কিংস চেম্বার, সে রাজার ঘরে গেল, মানে লেডি ম্যাকবেথের কথা এখানে বলা হচ্ছে। দেয়ার শি ফাউন্ড ডানকান ইন সাউন্ড স্লিপ, অ্যান্ড অ্যাজ শি ভিউড হিম আর্নেস্টলি দেয়ার ওয়াজ সামথিং ইন হিজ ফেস উইচ রিজেম্বলড হার ওন ফাদার। দেখো
সে ছুরিটা নিয়ে তো গেছে ডানকানকে হত্যা করতে, কিন্তু যখনই সে ডানকানের কাছে গেল তখন দেখলো যে ডানকান ঘুমিয়ে রয়েছে, এবং কাছ থেকে যখনই ওকে দেখলো, ভালো করে দেখলো যে তার মুখের মধ্যে এমন একটা ভাব রয়েছে যেন মনে হচ্ছে সে তার বাবাই, তার নিজের বাবার মতো লাগছে। অর্থাৎ ডানকানকে লেডি ম্যাকবেথ ডানকানের মুখের সাথে যেন তার বাবার মুখের মিল সে খুঁজে পেল। দ্যাট শি হ্যাড নট দ্য কারেজ টু প্রসিড ফার্দার, তার জন্য কিন্তু সে আর অগ্রসর হতে পারল না, অর্থাৎ সে ডানকানকে কিন্তু খুন করতে পারল না। দেখা যাক ম্যাকবেথ এবার কীভাবে খুন করে, আদৌ খুন করতে পারে কি না। শি টার্ন টু কনফার উইথ হার হাজব্যান্ড, সে রিটার্ন টু কনফার উইথ হার হাজব্যান্ড, সে ফিরে আসলো, মানে যেহেতু সে ডানকানকে হত্যা করতে পারলো না, কারণ ডানকানের মুখে সাথে তার বাবার মুখের একটা মিল সে খুঁজে পেল, তার জন্য সে তার স্বামীর উপর দায়িত্বটা চাপিয়ে দেওয়ার জন্য, যে ডানকানকে খুন করার দায়িত্বটা চাপিয়ে দেওয়ার জন্য সে কী করলো, ফিরে আসলো। হি থট দ্যাট দেয়ার ওয়াজ স্ট্রং রিজনস এগেনস্ট দ্য মার্ডার, ম্যাকবেথ ভেবেছিল, হি মানে এখানে ম্যাকবেথের কথা বলা হচ্ছে, ম্যাকবেথ ভেবেছিল যে রাজাকে হত্যা না করার পিছনে একটা দৃঢ় কারণ রয়েছে। ম্যাকবেথ ওয়াজ নট অনলি এ সাবজেক্ট বাট অলসো এ ক্লোজ রিলেটিভ টু ডানকান, ম্যাকবেথ ছিল রাজার একজন, কেবলমাত্র রাজার একজন প্রজা না, বরং রাজার একজন নিকট আত্মীয়। বিসাইডস হি হ্যাড বিন এ হোস্ট টু দ্য কিং, তাছাড়াও সে রাজার একজন অতিথি সেবক, অর্থাৎ সে বাড়ির মালিক এবং তার কাছে ডানকান এখন কি অতিথি। সো হিজ ডিউটি উড বি টু প্রোটেক্ট দ্য কিং দ্য থ্রেট অফ দ্য মার্ডারার্স, যাতে খুনিরা রাজাকে হত্যা না করতে পারে সেটার হাত থেকে রাজাকে বাঁচানোর দায়িত্ব ছিল তার। নট টু বিয়ার দ্য ড্যাগার হিমসেলফ, নাকি রাজাকে গিয়ে ছুরি মারার, অর্থাৎ সে যেহেতু এখন একজন অতিথি সেবক, তাই তার কর্তব্য হলো রাজাকে খুনিদের হাত থেকে রক্ষা করা, নাকি রাজাকে গিয়ে হত্যা করা। হি অলসো কনসিডার্ড হাউ জাস্ট অ্যান্ড মার্সিফুল আ কিং দিস ডানকান হ্যাড বিন, সে এটাও ভাবলো যে রাজা কত ন্যায়পরায়ণ এবং মহান একজন রাজা, দয়ালু একজন রাজা ডানকান। হাউ ক্লিয়ার অফ অফেন্স টু হিজ সাবজেক্টস, এবং তিনি তার প্রজাদের প্রতি কতটা ন্যায়পরায়ণ। হাউ লাভিং টু হিজ নোবিলিটি দ্যাট হিজ সাবজেক্টস আর ডাবলি বাউন্ড টু অ্যাভেঞ্জ হিজ ডেথ, এবং তার যে মহান মহত্ব সেটা তার প্রজারা ভীষণই জানে, তার প্রজারা তার মহত্বের জন্য তাকে ভীষণ ভালোবাসে, এবং যখন সে মারা যাবে তার প্রজারা ভীষণ ক্ষোভে ম্যাকবেথের উপর ঝাঁপিয়ে পড়বে যদি জানতে পারে যে ম্যাকবেথ তাকে খুন করেছে। ডাবলি বাউন্ড টু অ্যাভেঞ্জ হিজ ডেথ, তার খুনের অর্থাৎ তার মৃত্যুর বদলা নিতে তারা কিন্তু একবারও কিন্তু দ্বিতীয়বার কিন্তু ভাববে না, ম্যাকবেথের কিন্তু তারা ঝাঁপিয়ে পড়বে ভীষণ ক্রোধ নিয়ে, এটা কিন্তু ম্যাকবেথ জানতো। মোর ওভার বাই দ্য ফেভার্স অফ দ্য কিং Macbeth stood high in the opinion of all sort of men, and how would those honors be stained by the reputation of so foul a murder? অধিকন্তু, মোরওভার মানে হচ্ছে অধিকন্তু বা এছাড়া, রাজার কৃপাতে বা রাজার দয়ায় ম্যাকবেথ কিন্তু সমস্ত মানুষদের থেকে, মানে রাজ্যে যে সমস্ত মানুষ রয়েছে তাদের থেকে কিন্তু উচ্চপদস্থ, এবং এত সম্মান কিন্তু সে পেয়েছে, এবং এই এত সম্মান, এত খ্যাতি, এই সবগুলোকে শুধুমাত্র খুন করেই কিন্তু সে খুন করলে সমস্ত খ্যাতি কিন্তু তার চলে যাবে, সুখ্যাতিটা কিন্তু তার হারিয়ে যাবে, এবং একটা ওর হাতে কি হয়ে যাবে, রক্ত লেগে যাবে, মানে ম্যাকবেথের যে সম্মান সেটা কিন্তু কালিমালিপ্ত হবে যদি সে খুন করে। In this conflicts of mind, Lady Macbeth found that her husband had resolved to proceed no further. এরকম মানসিক দ্বন্দ্বে, মানে ম্যাকবেথ বুঝে উঠতে পারছিল না যে ম্যাকবেথ খুন করবে কি করবে না, কারণ ডানকানের জন্য ও জীবনে অনেকটা উন্নতি করতে পেরেছে, এবং ডানকানের জন্য এতটা উচ্চপদস্থ সে হতে পেরেছে, এবং ডানকানের প্রজারা ভীষণই ভালো এবং রাজাও ভীষণ ভালো, তার জন্য ম্যাকবেথ এইরকম মানসিক দ্বন্দ্ব নিয়ে রাজা কিন্তু খুন করতে যেতে চাইছিল না। তাই লেডি ম্যাকবেথ কী করলো, লেডি ম্যাকবেথ দেখলো যে তার স্বামী তো খুন করতে রাজি হচ্ছে না, বাট শি ওয়াজ ওম্যান নট ইজিলি শেকেন অফ হার পারপাস, এবং সে এমন একজন মহিলা ছিল যে কিনা খুব সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয় বা পাত্রী নয়। শি বেগান টু পোর ইন অ্যাট হার ইয়ার্স ওয়ার্ডস tinged with a velours of her tongue, infusing a portion of her own spirit into his mind, assassinating reason upon reason why
he should not shrink into the resolution he had earlier undertaken, and how the action of one short night would give him all their nights and days to come sovereign power and royalty. অনেক বড় লাইন। দেখো, সে এমন একজন মহিলা ছিল যে কিনা খুব সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয়। তাই সে কি করলো, তার মনের মধ্যে যতটা সাহস ছিল সেটা ম্যাকবেথের কানে ঢালতে লাগলো। এমন মনে হলো যেন সে তার মনের মধ্যে যতটা সাহস রয়েছে সমস্তটা ম্যাকবেথকে উজাড় করে দিয়ে দিচ্ছে, যাতে গিয়ে ম্যাকবেথ ওকে খুন করতে পারে। এবং কারণ ওই যে ম্যাকবেথ বলল, ম্যাকবেথ যে কারণগুলো দিয়েছিল যে কেন ডানকানকে সে খুন করতে পারবে না সেটার কারণ দিয়েছিল। এবার লেডি ম্যাকবেথ আরও চালাক। লেডি ম্যাকবেথ কী করছে, ওকে কারণ দিচ্ছে যে কেন তোমাকে ডানকানকে খুন করতে হবে। যদি তুমি একবার ডানকানকে খুন করো তাহলে তুমি রাজা হয়ে যেতে পারবে স্কটল্যান্ডের। এবং ভাবো তুমি যে আজকে যে জায়গায় তুমি রয়েছো সেই জায়গা থেকে ভালো জায়গায় তুমি পৌঁছে যাবে এবং স্কটল্যান্ডের রাজা হয়ে যাবে, মানে পুরো স্কটল্যান্ড তোমার হাতে, এবং তোমার দিন কাটবে ভীষণই ভালোভাবে। কতটা বিশাল ক্ষমতা, এবং রাজ পরিবারের সদস্য হয়ে যাব আমরা। রয়্যালটি মানে হচ্ছে রাজকীয়, অর্থাৎ তোমার কাছে বিশাল ক্ষমতা চলে আসবে। দিন এবং রাত যে কোনো সময় তোমার কাছে প্রচুর ক্ষমতা থাকবে। শি ইভেন অ্যাকিউজড হিম অফ কাওয়ার্ডিস, এবং যখন এই সব কিছু বলেও দেখলো যে কোনো ফল হলো না, তাই সে তাকে বলল যে তুমি কাপুরুষ, অ্যান্ড ফিকলনেস অফ রিভার্টিং অফ হিজ ওন ডিসিশন, তুমি কথা দিয়ে কথা রাখো না, তুমি একজন যোদ্ধা, তা সত্ত্বেও তুমি নিজের সিদ্ধান্তে অনার থাকতে পারছো না। মানে প্রথমে ম্যাকবেথ বলেছিল যে খুন করবো ডানকানকে, কিন্তু এখন যে সে কারণ দিচ্ছে যে না ডানকানকে খুন করব না, এই সমস্ত যে সমস্ত কারণ দিচ্ছিল, তারপরে ওকে কি বলল যে তুমি একজন ভীতু, কাপুরুষ একটা, ওর জন্য, এবং তোমার দৃঢ় প্রতিজ্ঞ নয় তুমি, তার জন্য ডানকানকে খুন করার সিদ্ধান্ত থেকে তুমি সরে যাচ্ছ। She also told him how practicable it would be to lay the guilt of the deed on the drunken grooms who were sleeping outside the king's chamber. এবং সে বলল যে এটা ভীষণই প্র্যাকটিক্যাল মানে হচ্ছে একটা সাধারণ ব্যাপার হয়ে যাবে। কি ব্যাপার, যে তুমি যে খুন করেছো সেই খুনের যে দোষটা সেটা তোমার ঘাড়ে চাপবে না, বরং যারা রাজার ঘরের বাইরে যে সমস্ত ঘুমন্ত প্রহরীরা মদ পান করে শুয়ে রয়েছে, গ্রুমস প্রহরীরা রয়েছে, এবং তারা তো মদ পান করে ওখানে শুয়ে রয়েছে, তাদের উপরে দোষ চাপিয়ে দেওয়া যাবে। তাই খুবই এটা একটা সহজ ব্যাপার হয়ে যাবে, তারা রাজাকে খুন করেছে, তুমি করনি। সো ম্যাকবেথ টুক দ্য ড্যাগার ইন হিজ হ্যান্ড, তাই ম্যাকবেথ তার হাতে ছুরিটা তুলে নিল, অ্যান্ড সফটলি স্টোল ইনটু দ্য ডার্ক টু দ্য রুম ওয়্যার ডানকান স্লেপ্ট, এবং ডানকান যে ঘরে শুয়েছিল সেই অন্ধকারে সেদিকে অগ্রসর হলো। অ্যাজ হি অ্যাডভান্স টুয়ার্ডস দ্য বেড চেম্বার হি ভিজুয়ালাইজড অ্যানাদার ড্যাগার হ্যাঙ্গিং ইন দ্য এয়ার। যখন সে রাজার ঘরের দিকে গেল, সে দেখলো বাতাসের মধ্যে আরও একটা ছুরি ভাসছে বা ঝুলে রয়েছে। উইথ দ্য হ্যান্ডেল পয়েন্টেড টু হিম, এবং তার ছুরিটার হাতলটা তার দিকে করা রয়েছে। দেয়ার ওয়্যার ড্রপস অফ ব্লাড অন দ্য টিপ অ্যান্ড দ্য ব্লেড অফ দ্য ড্যাগার। ছুরিটার টিপ মানে হচ্ছে ডগা এবং হাতলে রক্ত লেগে রয়েছে। ম্যাকবেথ ট্রাইড টু গ্র্যাবস দ্য ড্যাগার অর্থাৎ ছুরিটাকে ধরার চেষ্টা করলো, বাট ইট ফেডেড ইনটু দ্য এয়ার, কিন্তু এটা বাতাসের মধ্যে অদৃশ্য হয়ে গেল। টু হিজ রিয়েলাইজেশন ইট ওয়াজ অনলি আ মেয়ার ফ্যান্টাজম ক্রিয়েটেড ফ্রম হিজ হট অ্যান্ড অপ্রেস ব্রেইন ফর দ্য বিজনেস ই হ্যাড ইন হ্যান্ড। সে তারপরে বুঝতে পারলো, রিয়েলাইজেশন মানে সে এটাকে বলে নিজেকে সান্ত্বনা দিল যে এটা একটা তার কল্পনা ছিল, মেয়ার ফ্যান্টাজম ক্রিয়েটেড ফ্রম হিজ হট অ্যান্ড অপ্রেস ব্রেইন, গরম এবং উত্তপ্ত মাথা। মানে একবার সে সিদ্ধান্ত নিতে পারছিল, এতক্ষণ ধরে তো সিদ্ধান্ত নিতেই পারছিল না যে ম্যাকবেথ গিয়ে ডানকানকে খুন করবে কি করবে না, সেটার একটা সিদ্ধান্ত এতক্ষণ ধরেই আর্গুমেন্ট চলছিল লেডি ম্যাকবেথের সাথে। তো সব কিছু হয়ে যাওয়ার পর তার হাতে যে কাজটা ছিল, অর্থাৎ ডানকানকে যে খুন করতে যাচ্ছিল, তার মাথাটা উষ্ণ হয়েছিল, গরম হয়েছিল, তার জন্য সে ভুল দেখেছিল। তার একটা কল্পনা ছিল যে ওই যে বাতাসের মধ্যে ছুরি ভাষার যে ভাষাটা সেটা সে কল্পনা করছিল, সেটা বলে সে নিজেকে সান্ত্বনা দিল। ওভারকামিং দিস ফিয়ার, এই ভয়টাকে অতিক্রম করে ম্যাকবেথ এন্টার ডানকানস রুম, ম্যাকবেথ ডানকানের ঘরে প্রবেশ করলো, অ্যান্ড স্লিউ দ্য হ্যাপলেস কিং, এবং অসহায় রাজাকে বধ করলো অর্থাৎ হত্যা করলো।
জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য রুম, যখনই সে ঘর থেকে বেরোতে যাবে, ওয়ান অফ দ্য গ্রুমস হু ওয়াজ স্লিপিং adjacent to the chamber laughed in his sleep and cried out murder. যে কিনা রাজার ঘরে ঘুমাচ্ছিল, ওয়াজ adjacent to the chamber মানে রাজার ঘরে ঘুমাচ্ছিল, laughed in his sleep, তার সে কী করলো, ঘুমের মধ্যে হেসে উঠলো, and cried out এবং চিৎকার করে বলল খুন, for which both of the grooms woke up, এতে কি হলো, দুজন প্রহরী উঠে পড়লো, but then one of them said, কিন্তু তারপর আরও একজন বলল, one of them মানে তাদের মধ্যে একজন বলল, God bless us, ভগবান আমাদের মঙ্গল করুক, and other responded এবং অন্যজন বলল, আমিন, তথাস্তু, and went off to sleep এবং আবার ঘুমিয়ে পড়ল। ম্যাকবেথ also tried to say আমিন, ম্যাকবেথও কি করতে চাইলো, তথাস্তু বলতে চাইলো, but the word seemed to be stuck in his throat, কিন্তু মনে হলো যেন কথাটা তার গলায় আটকে গেল, and he could not utter it, এবং সেটাকে উচ্চারণ করতে পারলো না। আমিন কথাটার মতো একটা পবিত্র শব্দ সে উচ্চারণ করতে পারলো না, কারণ সে খুন করেছে। He felt that he heard a voice which said, সে অনুভব করলো যে কোনো একটা গলার স্বর বলছে, স্লিপ নো মোর, আর ঘুমিও না, ম্যাকবেথ মার্ডার স্লিপ, ম্যাকবেথ ঘুমকে হত্যা করেছে, দ্য ইনোসেন্ট স্লিপ দ্যাট নারিশেস লাইফ, নিষ্পাপ ঘুম যেটা জীবনকে পুষ্টি দেয়, জীবনকে সমৃদ্ধ করে। গ্লেমিস হ্যাজ মার্ডার্ড স্লিপ, গ্লেমিস ঘুমকে হত্যা করেছে, দেয়ার ফোর কাউডার শ্যাল নো মোর স্লিপ, তার জন্য কাউডাররা কখনো ঘুমাতে পারবে না। ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর, ম্যাকবেথ কখনো ঘুমাবে না বা ঘুমাতে পারবে না। ম্যাকবেথ দাস রিটার্ন টু হিজ ওয়াইফ, হু বাই নাও স্টার্টেড টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফেইলড ইন হিজ অবজেক্টিভ, অবজেক্টিভ মানে হচ্ছে উদ্দেশ্য, মানে ম্যাকবেথ যে কাজটা করতে গেছিল সেটাতে সে ব্যর্থ হয়েছে, এটা লেডি ম্যাকবেথ অর্থাৎ তার স্ত্রী মনে করতে লাগলো, কারণ ম্যাকবেথ এমন ডিস্ট্রাক্টেড স্টেট, এমনভাবে ফিরে আসলো তার বউয়ের কাছে, যে এমনভাবে সে তার বউয়ের কাছে ফিরে আসলো, মানে ঘরে ফিরে আসলো, যে তাকে দেখে মনে হলো, তার বউ মনে করতে লাগলো যে সে তার উদ্দেশ্যে অসফল হয়েছে বা ব্যর্থ হয়েছে, মানে ডানকানকে হত্যা করতে সে ব্যর্থ হয়েছে। হি কেম ইন সাচ distracted a state that he reproached for his want of resoluteness, এবং সে এমনভাবে এমন বিধ্বস্ত অবস্থায় তার কাছে ফিরে আসলো, মানে তার বউয়ের কাছে ফিরে আসলো, যেন তাকে দেখে সে কী করলো, দোষারোপ করতে লাগলো, রিপ্রোচ মানে দোষারোপ করতে লাগলো বা গালমন্দ করতে লাগলো, যে তোমার মধ্যে দৃঢ় প্রতিজ্ঞ ব্যাপারটা নেই, তুমি একজন যোদ্ধা, তোমার মধ্যে দৃঢ় প্রতিজ্ঞ ব্যাপারটা থাকা দরকার, যে তুমি কোনো একটা কাজ নিয়েছো সেটা শেষ না করেই তুমি চলে এসছো। অ্যান্ড এবং এরপরে যখন সে বুঝতে পারলো যে অ্যাকচুয়ালি ও ডানকানকে খুন করে ফেলেছে, অ্যান্ড সেন্ট হিম টু ওয়াশ হিজ হ্যান্ডস অফ দ্য ব্লাড দ্যাট স্টেইনড দেম, এবং যখন দেখলো যে তার হাতে রক্ত লেগে রয়েছে, সে কী করলো, তার রক্তমাখা হাতটা তাকে ধরতে পাঠালো। মিন ওয়াইল শি টুক দ্য ড্যাগার টু স্টেইন দ্য চিক্স অফ দ্য গ্রুমস উইথ ব্লাড ইন অর্ডার টু মেক ইট সিম দেয়ার গিল্ট, ইতিমধ্যে সে কী করলো, তার হাত থেকে ছুরিটা নিয়ে নিল, ড্যাগার মানে হচ্ছে ছোড়া বা ছুরি, যে কোনো একটা বলতে পারো, ছোড়া বলা হয়, ড্যাগারটা নিল, এবং ওই যে ওতে যে রক্ত লেগে আছে সেই রক্তগুলো ওই যে গার্ডসরা, গ্রুমসরা রয়েছে, প্রহরীরা রয়েছে, তাদের গালে মাখিয়ে দিতে গেল রক্তটা, যাতে তারা যে দোষী সেটা বোঝা যায়, টু মেক ইট সিম দেয়ার গিল্ট, তাদের দোষ যাতে বোঝা যায়। ডে ব্রোক and with it the discovery of murder, and though Macbeth and his wife showed their utmost grief and evidence of the murder was sufficiently strong against the grooms, yet the entire suspicion fell upon Macbeth. দিন শুরু হলো, মানে দিনের শুরুটা কী দিয়ে হলো, ডে ব্রোক, দিনের শুরুটা হলো এই আবিষ্কার দিয়ে, দ্য ডিসকভারি অফ দ্য মার্ডার, মানে রাজা খুন হয়েছে এই খবর দিয়ে, বা রাজা খুন হয়েছে এই আবিষ্কার দিয়ে দিনের শুরুটা হলো। অ্যান্ড দো ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ শোড দেয়ার আটমোস্ট গ্রিফ, যদিও ম্যাকবেথ এবং তার স্ত্রী তাদের চূড়ান্ত শোক প্রকাশ করলো, যেন রাজার মৃত্যুতে তাদের যেন সব কিছু চলে গেছে, তারা বাবা মাহীন হয়ে পড়েছে, এরকম অবস্থা, এত দুঃখ তারা প্রকাশ করলো, মানে রাজাকে তারা ভীষণ ভালোবাসতো, এমন দুঃখ তারা দেখালো যেন সব থেকে বেশি ক্ষতি তাদেরই হয়েছে। অ্যান্ড দ্য এভিডেন্স অফ মার্ডার ওয়াজ সাফিসিয়েন্টলি স্ট্রং এগেইনস্ট দ্য গ্রুমস, এবং যারা প্রহরীরা ছিল, প্রহরীদের বিরুদ্ধেই খুন করার যে দোষটা
সেটা প্রহরীদের বিরুদ্ধেই ছিল, কারণ ওদের গায়ে যেহেতু রক্ত লেগেছিল। ইয়েট দ্য এন্টায়ার সাসপিশন ফেল আপন ম্যাকবেথ, তাও সম্পূর্ণ সন্দেহটা গিয়ে পড়ল ম্যাকবেথের উপরে। ডানকানস টু সন্স ফ্লেড ইমিডিয়েটলি, ডানকানের দুই ছেলে পরিস্থিতি বুঝতে পেরেই কিন্তু সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে গেল, কারণ রাজার ছেলে যদি তারা ম্যাকবেথের কাছে থাকে, ম্যাকবেথ তো একজন বীর যোদ্ধা, যদিও ম্যাকবেথ ডানকানকে খুন করে থাকে তাহলে ওর তো রাজার ছেলেদের খুন করতে তো কোনো ব্যাপারই নয়, রাজার ছেলেকেও খুন করে ফেলবে, কারণ ডানকান ছিল রাজার নিকট আত্মীয় এবং ডানকানকে হত্যা করেছিল কেন, ও রাজা হওয়ার জন্য। তো রাজার ছেলেদের যদি ও হত্যা করে দেয় তাহলে তো ওই রাজা হয়ে যাবে, তাই ওখান থেকে ছেলেরা পালিয়ে গেল। ম্যালকম দ্য এল্ডেস্ট শট ফর রিফাজ ইন দ্য ইংল্যান্ড কোর্ট, ম্যালকম বড় ছেলে ম্যালকম গেল কোথায়, ইংল্যান্ডের কোর্টে, মানে ইংল্যান্ডের রাজসভায় আশ্রয়ের খোঁজে গেল, সাহায্যের খোঁজে গেল। ওয়াইল ডোনাল্ড বেইন দ্য ইয়াংগেস্ট সন, ছোট ছেলে ডোনাল্ড বেইন ফ্লেড টু আয়ারল্যান্ড, এক জায়গায় কিন্তু গেল না, ছোট ছেলে ডোনাল্ড বেইন আয়ারল্যান্ডে চলে গেল, পালিয়ে গেল। উইথ দ্য ডেথ অফ দ্য কিং, রাজার মৃত্যুর সাথে সাথে দ্য থ্রোন বিং ভ্যাকেটেড, যেহেতু সিংহাসন ফাঁকা পড়েছিল, অ্যান্ড দ্য সন্স ওয়্যার বিং আনঅ্যাভেলেবল, এবং ছেলেরা অনুপস্থিত ছিল। ম্যাকবেথ হু ওয়াজ দ্য নেক্সট ক্লেইমার ওয়াজ ক্রাউন্ড দ্য কিং অফ স্কটল্যান্ড, ম্যাকবেথ যে কিনা ছিল পরের দাবিদার, সিংহাসনের পরের অংশীদার বা দাবিদার, সে ম্যাকবেথ স্কটল্যান্ডের সিংহাসন দখল করলো, বা ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হলো, মানে ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজার মুকুট পরল। দাস দ্য প্রেডিকশন অফ দ্য ওয়্যার সিস্টার্স ওয়াজ লিটারালি অ্যাকমপ্লিশড, এইভাবে ওই ডাইনি বোনদের বা অদ্ভুত বোনদের ভবিষ্যৎবাণী কথার মাধ্যমে এইভাবে মানে অ্যাকমপ্লিশ, মানে হচ্ছে এটা সম্পূর্ণ হলো, মানে ডাইনিরা তিনটে যে ভবিষ্যৎবাণী করেছিল সেটা কিন্তু এবার সম্পন্ন হলো, বলেছিল যে ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হবে, সেটা কিন্তু হলো। Macbeth and his queen could not forget the prophecy of the Wyatt sisters that though Macbeth would be the king, the children of Banquo and not of Macbeth would be the kings after him. এবার পরের যে ভবিষ্যৎবাণীটা করেছিল, ব্যাংকোকে বলেছিল যে তুমি স্কটল্যান্ডের রাজা হতে পারবে না, কিন্তু তোমার উত্তরাধিকারীরা স্কটল্যান্ডের রাজা হবে, সেই ভবিষ্যৎবাণীটা কিন্তু ডাইনি বোনদের ভবিষ্যৎবাণীটা কিন্তু ম্যাকবেথ এবং তার বউ ভুলতে পারলো না। তাই তারা ভাবতে লাগলো যে ম্যাকবেথের ছেলে রাজা হবে না, বরং ব্যাংকোর সন্তানরা সিংহাসনে বসবে। দ্য থট দ্যাট দে ডিফাইল্ড their hands with blood by committing regicide only to place the posterity of Banquo upon the throne had rankled within them. rankle মানে হচ্ছে শুলের মতো গায়ে যেন বিদ্ধে লাগলো তাদের, যে এই যে ভাবনাটা যে তারা ডানকানকে হত্যা করেছে কেন, সিংহাসনে যাতে ম্যাকবেথ বসতে পারে, তার জন্যই ম্যাকবেথ ডানকানকে খুন করেছিল, এবং নিজের হাতে সে রাজ রক্ত লাগিয়েছে, অর্থাৎ রাজার রক্ত লাগিয়েছে। রিজিসাইড মানে হচ্ছে রাজ রক্ত, এখানে রাজ হত্যা করেছে, সে রাজার বিরুদ্ধে গেছে, রাজাকে হত্যা করেছে শুধুমাত্র সিংহাসনে বসার জন্য। তাহলে সিংহাসনে বসেছে ব্যাংকোর উত্তরাধিকারী যাতে সিংহাসনে বসতে পারে তার জন্য, ব্যাপারটা কি এর জন্য কি ও এতটা খেটেছে, তা তো নয়। তার জন্য ও কি করতে লাগলো, মানে লেডি ম্যাকবেথ এবং ম্যাকবেথ এইটা ভাবতে লাগলো, এই চিন্তাটা ওদের গায়ে যেন শুলের মতো বিঁধতে লাগলো, র্যাঙ্কেলড উইথিন দেম, যেন তাদের গায়ে শুলের মতো এই জিনিসটা বিঁধতে লাগলো, এই ভাবনাটা। সো ম্যাকবেথ ডিসাইডেড টু কিল ব্যাংকো অ্যান্ড হিজ সন ফ্লিয়ান্স টু নালিফাই দ্য প্রেডিকশন অফ দ্য ওয়্যাট সিস্টার্স। তাই ম্যাকবেথ সিদ্ধান্ত নিল যে ব্যাংকো এবং তার ছেলে ফ্লিয়ান্সকে মেরে ফেলতে হবে, এই ভবিষ্যৎবাণীটাকে যাতে সত্যি না হয় তার জন্য। টু সোলেমনাইজ দ্য কিংশিপ আ ব্যাংকুয়েট ওয়াজ অ্যারেঞ্জ, রাজা একটা ব্যাংকুয়েটের আয়োজন করলো, মানে ম্যাকবেথ রাজা হওয়ার পর একটা ভোজসভার আয়োজন করলো তার রাজা হওয়ার আনন্দে। অল দ্য চিফ থেন্স অ্যালং উইথ ব্যাংকো অ্যান্ড ফ্লিয়ান্স ওয়্যার ইনভাইটেড, সমস্ত বড় বড় জমিদাররা, মহান জমিদাররা, নোবেলম্যানরা তারা ইনভাইটেড ছিল, উপস্থিত মানে আমন্ত্রণ করা হয়েছিল ব্যাংকো এবং ফ্লিয়ান্সের সাথে সাথে। Macbeth appointed some hired assassins and beset them on the way Banquo and his son were supposed to pass. ম্যাকবেথ কিছু ভাড়াটে খুনি, হায়ার্ড অ্যাসাসিনস মানে যারা খুন করে, ভাড়াটে খুনি ভাড়া করলো, তাদেরকে দিয়ে
ব্যাঙ্কো এবং ফ্লিয়ান্স যে পথ দিয়ে আসবে সেই পথে তাদেরকে সেখানে পাঠিয়ে দিল। কিসের জন্য? না ওই পথ দিয়ে যখন ওরা আসবে তখন ওদেরকে খুন করবে। দ্য অ্যাসাসিনস পাউন্সড আপন দেম অ্যান্ড কিল ব্যাঙ্কো, বাট ফ্লিয়ান্স ম্যানেজ টু এসকেপ। ও ভাড়াটে খুনিরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ল এবং ব্যাঙ্কোকে হত্যা করলো, কিন্তু ফ্লিয়ান্স কোনো রকমে সেখান থেকে বেঁচে পালাতে পারলো। তো meanwhile, Macbeth and his wife played the role of perfect host and with affable and graceful manners that conciliated everyone present in the banquet. Meanwhile, ইতিমধ্যে মানে ওখানে আগে ওরা কি করেছে, কিছু ভাড়াটে গুন্ডাকে হায়ার করেছিল, ভাড়াটে গুন্ডাকে তারা ভাড়া করে ব্যাঙ্কো এবং তার ছেলে ফ্লিয়ান্স যে পথ দিয়ে আসবে সেই পথে ওদেরকে ভাড়াটে গুন্ডাগুলোকে পাঠিয়ে দিয়েছিল, এবং তারা ইতিমধ্যে ব্যাঙ্কোকে মেরে ফেলেছে এবং ফ্লিয়ান্স সেখান থেকে পালিয়ে গেছে। এবার ম্যাকবেথ কিন্তু সেটা জানতো না যে ফ্লিয়ান্স পালিয়ে যাবে, কারণ দুজনকেই হত্যা করার জন্য পাঠিয়েছিল গুন্ডাগুলোকে। মিনওয়াইল ইতিমধ্যে ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ প্লেড দ্য রোল অফ পারফেক্ট হোস্ট। ম্যাকবেথ এবং তার বউ যেহেতু ভোজসভার আয়োজন করেছে, সেখানে অনেক অতিথিরা এসছে, তাদের অতিথি সেবা করছিল। পারফেক্ট হোস্ট মানে একদম সঠিক অতিথির সেবকের ভূমিকা তারা পালন করছিল। উইথ অ্যাফাবেল অ্যান্ড গ্রেসফুল ম্যানার্স, যেরকম তারা রাজকীয় ব্যাপার, তাদের সুন্দর ব্যবহার এবং রাজকীয় আচার আচরণ দিয়ে সবাইকে সন্তুষ্ট করে রেখেছিল। কনসিলিয়েটেড মানে হচ্ছে সন্তুষ্ট করা বা খুশি করে রেখেছিল। যারা ওই পার্টিতে উপস্থিত ছিল বা ব্যাঙ্কোয়েটে উপস্থিত ছিল, ভোজসভায়, তাদের সবাইকে কিন্তু তারা সন্তুষ্ট করে রাখতে পেরেছিল। ম্যাকবেথ ডিসকোর্সড ফ্রিলি with the thanes and noblemen and regretted the absence of his dearest friend Banquo. ম্যাকবেথ সমস্ত জমিদারদের সাথে এবং যারা আরও ব্যক্তিরা ওখানে এসেছিল, তার গেস্টরা ছিল, অতিথিরা, তাদের সবার সাথে ভালো করে কথা বলছিল, মানে খোলামেলাভাবে কথা বলছিল। অ্যান্ড রিগ্রেটেড এবং অনুশোচনা করলো যে তার প্রিয় বন্ধু ব্যাঙ্কো সেখানে অনুপস্থিত। মানে এই ভোজসভায় সবাই এসেছে কিন্তু তার প্রিয় বন্ধু ব্যাঙ্কো সেখানে নেই, সেটা নিয়ে সে অনুশোচনা করলো বা দুঃখ প্রকাশ করলো। নো সুনার ডিড হি ল্যামেন্ট ফর হিজ ফ্রেন্ড হুম হি ওয়াজ মিসিং ইন দ্য ব্যাঙ্কোয়েট, যেই মাত্র সে তার প্রিয় বন্ধু ব্যাঙ্কো, যাকে কিনা সে মিস করছিল এই ভোজসভায়, তার অনুপস্থিতির কথা বলল, দেন ম্যাকবেথ স দ্য ঘোস্ট অফ ব্যাঙ্কো অকুপাইং দ্য সিট রিজার্ভ ফর হিম। ম্যাকবেথ দেখলো যে ব্যাঙ্কোর ভূত ওই চেয়ারটার উপর বসে রয়েছে, সেই আসনটার উপর বসে রয়েছে, যেটা ব্যাঙ্কোর জন্য সংরক্ষণ করে রাখা হয়েছিল, সেই আসনটার উপর ব্যাঙ্কো বসে রয়েছে। টু দিস হরিবল সাইট, এই সাংঘাতিক ভয়ঙ্কর দৃশ্য দেখে হিজ চিকস বিকেম হোয়াইট ইন ফিয়ার, তার গাল, চিক মানে হচ্ছে গাল, তার গাল ভয়ে সাদা হয়ে গেল। অ্যান্ড হি স্টুড কোয়াইট আনম্যানার্ড অ্যান্ড আননার্ভড উইথ হিজ আইস ফিক্সড আপন দ্য ঘোস্ট। এবং এই দৃশ্যটা দেখে সে একেবারে হি স্টুড কোয়াইট আনম্যানার্ড মানে অদ্ভুতভাবে সে দাঁড়িয়ে রইল। অ্যান্ড আননার্ভড উইথ হিজ আইস ফিক্সড আপন দ্য ঘোস্ট, এবং তার চোখটা ওই ভূতের উপরে গিয়ে একেবারে স্থির হয়ে গেল। হিজ কুইন অ্যান্ড অল আদার নোবেলস স নাথিং, তার রানী অর্থাৎ লেডি ম্যাকবেথ এবং অন্যান্য যারা আরও উপস্থিত ছিল জমিদারেরা, তারা কিন্তু কিছুই দেখতে পেল না। বাট পারসিভড হিম গেজিং আপন অন অ্যান এমটি চেয়ার, কিন্তু তারা এটা বুঝতে পারলো যে ম্যাকবেথ একটা খালি চেয়ারের উপর তাকিয়ে রয়েছে একদৃষ্টে। দে টুক ইট টু বি আ ফিট অফ ডিস্ট্রাকশন, তারা এটাকে ম্যাকবেথের দৃষ্টিভ্রম বলে ভুল করলো। অ্যান্ড লেডি ম্যাকবেথ ইভেন রিপ্রোচড হিম অ্যান্ড টোল্ড হিম দ্যাট ইট ওয়াজ দ্য সেম ফ্যান্সি উইচ মেড হিম সি দ্য ড্যাগার ইন দ্য এয়ার ওয়েন হি ওয়াজ অ্যাবাউট টু মার্ডার ডানকান। লেডি ম্যাকবেথ তাকে দোষ দিল, ইভেন রিপ্রোচড হিম, তাকে বলল যে এইসব তুমি ভুলভাল জিনিস দেখছো, ওই যেরকম ডানকানকে যখন খুন করতে গিয়েছিল, যে বাতাসের মধ্যে ছুরিটা তুমি ভেসে থাকতে দেখেছিলে, এটা তোমার কল্পনা ছিল, সেরকমই তুমি কিন্তু একটা কল্পনা করছো, এখানে কিছুই নেই, ব্যাঙ্কোর ভূত নেই, ব্যাঙ্কো নেই, কিচ্ছু নেই। বাট ম্যাকবেথ কন্টিনিউড টু ভিজুয়ালাইজ দ্য ঘোস্ট অফ ব্যাঙ্কো, কিন্তু ম্যাকবেথ এক নাগাড়ে ব্যাঙ্কোর ভূত দেখতে লাগলো। অ্যান্ড গেভ no heed to all the nobleman could say and address the ghost with distracted words. এবং সে কী করলো, যে ওই অতিথিরা যারা উপস্থিত ছিল তারা বলছে না না চেয়ারের মধ্যে কিছু নেই, তাদের কথায় কান দিল না, তাদের কোনো গুরুত্বই দিল না, মানে তাদের কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন মনে করলো না। অ্যান্ড অ্যাড্রেস দ্য ঘোস্ট উইথ ডিস্ট্রাক্টেড ওয়ার্ডস, এবং অস্ফুট স্বরে বা যে ঘোস্ট অতিথির ওখানে মানে ভূতটা বসেছিল, ব্যাঙ্কো অতিথি নয়, ভূত বসেছিল, ব্যাঙ্কোর ভূত, সেই ভূতকে উদ্দেশ্য করে গালমন্দ করতে লাগলো।
লেডি ম্যাকবেথ fearing the dreadful secret would be disclosed, লেডি ম্যাকবেথ ভয় পেল যে ওদের যে সত্যটা সেটা বেরিয়ে যাবে, যে ব্যাংককে খুন করার জন্য ওরা লোক পাঠিয়েছিল সেটা সবার সামনে চলে আসবে। তার জন্য সে কী করলো, ইন গ্রেট হেস্ট তাড়াহুড়ো করে ডিসমিস দ্য গেস্ট, অতিথিদের বাড়ি পাঠিয়ে দিল, এক্সকিউজিং দ্য ইনফার্মিটি অফ ম্যাকবেথ অ্যাজ এ ডিসঅর্ডার হি ওয়াজ অফেন ট্রাভেলড উইথ, যে সমস্যা মানে বললো যে ম্যাকবেথ অসুস্থ হয়ে পড়েছে, তাই সমস্ত অতিথিদের তাড়াতাড়ি করে বাড়ি পাঠিয়ে দিল, মানে গেস্টদের সব বিদায় করে দিল। কারণ যদি সত্যিটা সামনে চলে আসে তাহলে অনেক মুশকিলে পড়বে, কারণ ব্যাংককে খুন করেছে মানে এখানে বলা যায় যে সে ডানকানকেও খুন করেছে, ডানকানকে খুন করার যে সন্দেহটা সেটাও কিন্তু ওর উপর এসে পড়বে, রাজ্যের মানুষ বিদ্রোহ ঘোষণা করবে, তাকে আর কেউ রাজা বলে মানবে না, তাই ম্যাকবেথ সমস্যায় পড়ে যাবে। তার জন্য কিন্তু অতিথিদের সেখান থেকে তাড়াতাড়ি করে বিদায় করে দিল। Macbeth and his wife had their sleeps affected with terrible dreams. ম্যাকবেথ এবং তার স্ত্রীর ঘুম ভয়ঙ্কর স্বপ্ন দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল, মানে সাংঘাতিক স্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন তারা দেখত এবং তাদের ঘুম ক্ষতিগ্রস্ত হয়েছিল। অ্যান্ড দ্য ব্লাড অফ ব্যাংকো ট্রাভেল দেম নট মোর দ্যান দ্য এসকেপ অফ ফ্লিয়ান্স। ব্যাংকোর খুন বা ব্যাংকোর রক্ত তাদেরকে যতটা না বেশি বেদনা দিত বা প্রেরণা দিত, তার থেকেও বেশি তারা চিন্তিত ছিল ফ্লিয়ান্সের পালিয়ে যাওয়া নিয়ে। কারণ ফ্লিয়ান্স পালিয়ে গেলে ওকে কী বলা হয়েছিল, ব্যাংকো রাজা হতে পারবে না, কিন্তু ব্যাংকোর উত্তরাধিকারী রাজা হবে। অর্থাৎ ফ্লিয়ান্স পালিয়ে গেছে, তার মানে ফ্লিয়ান্স বা ফ্লিয়ান্সের যারা যে সন্তানরা হবে তারা রাজা হবে, হুম দে নাও লুক আপন অ্যাজ ফাদার টু এ লাইন অফ কিংস হু উড কিপ দেয়ার প্রস্টেরিটি অন দ্য থ্রোনস। মানে ফ্লিয়ান্স পালিয়ে গেছে এবং তার মানে ফ্লিয়ান্স হচ্ছে ওই রাজা, এরপর স্কটল্যান্ডের যে রাজা হবে সেই রাজাদের বাবা হবে ফ্লিয়ান্স। মানে এখানে বোঝাতে চাইছে যে ফ্লিয়ান্স এরপর স্কটল্যান্ডের উত্তরাধিকারদের জন্ম দেবে এবং তারপরেই বংশ পরম্পরায় তারাই স্কটল্যান্ডের রাজা হতে থাকবে এবং ম্যাকবেথ কিন্তু আর রাজা হতে পারবে না বা ম্যাকবেথ সিংহাসনে থাকবে না। উইথ দিস মিজারেবল থটস, এই হতাশাগ্রস্ত বা দুর্দশাগ্রস্ত ভাবনায় দে ফাউন্ড নো পিস, তারা আর কোনো শান্তি পেল না। অ্যান্ড ম্যাকবেথ ডিসাইডেড টু ভিজিট দ্য হিথ ওয়ান্স মোর ইন সার্চ অফ দ্য থ্রি ওয়্যাড সিস্টার্স টু নো হিজ ফাইনাল আউটকাম। এবং ম্যাকবেথ সিদ্ধান্ত নিল যে সে আবার ওই ভাগাড়টাতে যাবে। হিথ মানে হচ্ছে ভাগাড়, নোংরা জায়গা, যেখানে মৃতদেহ পশু পাখির মৃতদেহ ফেলা হয় তাকে বলা হয় ভাগাড়, মানে যেখানে নোংরা ফেলা হয় সেই জায়গায় আবার যাবে। কি করতে, ওই যে তিনটে ওয়্যাড সিস্টার্স মানে ডাইনি, সেই ডাইনিগুলোর সাথে দেখা করার জন্য যাবে, যাতে যে তার চূড়ান্ত পরিণতি কী হবে, অর্থাৎ ম্যাকবেথ কীভাবে মরবে, তাকে ফ্লিয়ান্স এসে হত্যা করবে নাকি তার স্বাভাবিক মৃত্যু হবে, সেই সমস্ত কিছু জানার জন্য ও আবার সিদ্ধান্ত নিল যে আবার সেই ডাইনি বোনদের সাথে দেখা করতে ওই হিথ ওই ভাগাড়ে ও যাবে। হি ফাউন্ড দেম ইন এ কেভ, মানে ম্যাকবেথ এবার দেখা করতে গেছে ওই ডাইনিগুলোর সাথে, আবার তিনটে ডাইনি ছিল তাদের সাথে দেখা করতে গেছে। হি ফাউন্ড দেম ইন এ কেভ নিয়ার দ্য হিথ ওয়্যার they were engaged in preparing their dreadful charms by which they conjure up infernal spirits to reveal his futurity. তারা দেখলো, মানে সে দেখলো হি ফাউন্ড দেম, মানে সে ওই ডাইনিদের কোথায় খুঁজে পেল, ইন এ কেভ, একটা গুহার কাছে, নিয়ার দ্য হিথ, ভাগাড়ের কাছে একটা গুহা ছিল, সেই গুহায় সে ওই ডাইনিদের খুঁজে পেল। ওয়্যার দে ওয়্যার এনগেজড ইন প্রিপেয়ারিং দেয়ার ড্রেডফুল চার্মস, যারা কী করছিল সেই সময় তারা প্রস্তুত করছিল কিছু একটা, প্রস্তুত করছিল কি, তাদের সাংঘাতিক কোনো একটা চার্মস মানে একটা জিনিস তৈরি করছিল, কোন একটা যেটা দিয়ে বাই হুইচ দে কনজিউর আপ ইনফার্নাল স্পিরিটস টু রিভিল হিজ ফিউচারিটি, তার ভবিষ্যৎ অর্থাৎ ম্যাকবেথের ভবিষ্যৎ জানার জন্য তারা অশুভ আত্মাদের সেইখানে ডাকার জন্য তারা একটা সাংঘাতিক কোনো একটা জিনিস তারা বানাচ্ছিল, চার্মস বানাচ্ছিল। দেয়ার হরিড ইনগ্রিডিয়েন্টস ওয়্যার, মানে একটা স্যুপের মতো তারা একটা জিনিস বানাচ্ছিল, তাদের সাংঘাতিক জিনিসপত্রগুলো বা ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী ছিল সেটা এটা ভালো করে দেখবে যে তারা কী জিনিস দিয়ে তাদের চার্মস বানাচ্ছিল। দেখো, দেয়ার হরিড ইনগ্রিডিয়েন্টস ওয়্যার টোডস অর্থাৎ ব্যাং, কোলা ব্যাং, ব্যাটস বাদুর অ্যান্ড সার্পেন্টস মানে হচ্ছে সাপ। দ্য আই অফ এ নিউয়েট মানে হচ্ছে একটা গিরগিটির হচ্ছে চোখ। দ্য টাং অফ এ ডগ একটা কুকুরের জিভ। দ্য লেগ অফ এ লিজার্ড একটা টিকটিকির পা।
দ্য উইং অফ এ নাইট আউল, রাত প্যাঁচার ডানা, দ্য স্কেল অফ এ ড্রাগন, ড্রাগনের আঁশ, ড্রাগন তোমরা পড়েছ, জানো যে কীরকম হয় ড্রাগন, ড্রাগনের আঁশ, দ্য টুথ অফ এ উলফ, একটা উলফের দাঁত, দ্য টুথ অফ এ উলফ, দ্য মামি অফ এ উইচ, একটা ডাইনির মমি, দ্য রুট অফ পয়জনাস হেমলক, মানে তাদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো বহুতই সাংঘাতিক ইনগ্রিডিয়েন্টস, দ্য রুট অফ পয়জনাস হেমলক, বিষাক্ত হেমলকের শেকড়, বিষাক্ত হেমলক গাছের শেকড়, দ্য গল অফ এ গোট, গল মানে হচ্ছে পিত্তি বা লিভার এখানে বলতে পারো সেরকমই, তো গোট মানে ছাগলের গল, দ্য লিভার অফ এ জিউ, লিভার এখানে জিউ, জিউ মানে হচ্ছে ইহুদি, একটা ইহুদির যকৃৎ, অ্যান্ড দ্য ফিঙ্গার অফ এ ডেড চাইল্ড, এবং একটা মৃত শিশুর আঙুল। অল দিস ওয়ার সেট অন টু বয়েল অন এ হিউজ কালড্রন, কালড্রন মানে হচ্ছে কড়াই, এই সব কিছুকে একটা বড় কড়াইয়ের মধ্যে ফোটাতে দেওয়া হয়েছিল, উইচ ওয়াজ ফুটতে দেওয়া হয়েছিল, সব কিছু দিয়ে তার কিছু একটা বড় তরল জাতীয় কিছু একটা জিনিস বানাচ্ছিল, যেটা দিয়ে ওই অশুভ আত্মাদের ডাকবে, যারা ম্যাকবেথের ভবিষ্যৎটা বলবে যে ভবিষ্যতে তার সাথে কী হতে চলেছে। উইচ ওয়াজ কোল্ড উইথ বাবুনস ব্লাড, যেটাকে তারা ঠান্ডা করলো বাবুনের রক্ত দিয়ে। টু দ্য পোর্শন দে পোর্ড ইন দ্য ব্লাড অফ এ সো হু হ্যাড ইটেন হার ইয়াং, ওটার মধ্যে আরও কী তারা চোখ করলো, একটা শুকরি যে তার ছানাকে খেয়েছে সেই রকম একটা শুকরির রক্ত তারা ওর মধ্যে দিল। অ্যান্ড দে থ্রিউ ইন্টু দ্য ফ্লেম দ্য গ্রিস দ্যাট হ্যাড সুইটেন ফ্রম এ মার্ডারার্স গিবেট, অ্যান্ড দে থ্রিউ ইন্টু দ্য ফ্লেম, তারা এবং ওই আগুনের মধ্যে ছুঁড়ে দিল কি, ওই যে মার্ডারার্স গিবেট মানে হচ্ছে কোনো একটা হত্যাকারীর যে ছোড়া, বা বলতে পারো যে হত্যাকারীর যে তরোয়াল, সেই তরোয়ালের মধ্যে হত্যাকারী সমানে হত্যা করেছে, পরপর হত্যা করেছে, এবং তার ফলে যে চর্বি বা তেল জাতীয় যে জিনিসটা জড়ো হয় সেই জিনিসটাকে ওরা তার আগুনের মধ্যে ছুঁড়ে দিল। বাই দিস চার্মস দে ইনভোক দ্য ইনফার্নাল স্পিরিটস টু অ্যান্সার দেয়ার কোয়েশ্চেন্স, এই চার্মসের মাধ্যমে তারা অশুভ আত্মাকে আমন্ত্রণ জানালো তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, মানে ম্যাকবেথ যে প্রশ্নগুলো করতে এসছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ম্যাকবেথ ডিমান্ডেড টু নো ফ্রম দেম ওয়েদার হি উড have his doubts resolved by them or their masters the spirits, ম্যাকবেথ ওই ডাইনিগুলোর কাছে জানতে চাইলো যে সে তার মনে যে সন্দেহগুলো আছে সেই সন্দেহগুলোর সমাধান বা তার প্রশ্নগুলোর সমাধান বা প্রশ্নের উত্তরগুলো কে দেবে, ডাইনিগুলো দেবে নাকি তাদের আত্মা, তাদের মালিক আত্মাগুলো দেবে। he was no daunted by the ceremonies that he saw and boldly said where are they, সে এই যে সমস্ত কাণ্ড কারখানাগুলো ডাইনি করছিল সেই সমস্ত কাণ্ড কারখানা দেখে কিন্তু একটুও বিব্রত হলো না, এবং সে বোল্ডলি মানে সাহসিকতার সঙ্গে বলল ওয়্যার আর দে, মানে ওরা ডাইনিরা উত্তর দিয়েছিল যে আমরা দেবো না উত্তর, আমাদের যে মালিক রয়েছে আত্মারা তারা দেবে। তাহলে বললো যে আত্মাগুলো কোথায়, লেট মি সি দেম, আমাকে ওদেরকে দেখতে দাও। সো দে কল্ড দ্য স্পিরিটস, তাই ম্যাকবেথের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ডাইনিগুলো কী করলো, আত্মাগুলোদের ডাকলো। There were three of them, তারা তিনজন সেখানে ছিল। দ্য ফার্স্ট ওয়ান লুকড লাইক অ্যান আর্মড হেড, একজন মানে প্রথম যে আত্মাটা উঠলো তার মাথায় তার মুন্ডুটা হচ্ছে কাটা, সেই কাটা মুন্ডুটা একেবারে রণসজ্জায় সজ্জিত, মানে আর্মড হেড মানে যুদ্ধের যেরকমভাবে মাথায় হেলমেট পরে যেরকমভাবে যায় যুদ্ধ, তুমি দেখেছো যে তোমরা হয়তো দেখে থাকবে যে যুদ্ধ করতে গেলে সৈনিকরা যেরকম মাথায় যেগুলো ক্রাউনের মতো লোহার যেরকম শিরস্ত্রাণ পড়ে যায় সেই রকমই ভাবে একটা কাটা মুন্ডু উঠলো। অ্যান্ড হি কল্ড ম্যাকবেথ বাই নেম, সে ম্যাকবেথকে নাম ধরে ডাকলো। অ্যান্ড টোল্ড হিম বি অ্যাওয়ার অফ দ্য থেন অফ ফাইভ, ম্যাকবেথকে বলল যে থেন অফ ফাইভের থেকে তুমি সাবধানে থেকো। ম্যাকবেথ থ্যাঙ্কড হিম ফর দ্য কশন, ম্যাকবেথ তাকে এই সাবধানতার জন্য ধন্যবাদ জানালো। হি ওয়াজ জেলাস অফ ম্যাকডাফ দ্য থেন অফ ফাইভ, সে থেন অফ ফাইভ অর্থাৎ থেন অফ ফাইভ কে ছিল ম্যাকডাফ, মানে ফাইভের যে জমিদার ম্যাকডাফ তাকে ঈর্ষা করত, হিংসা করত। দ্য সেকেন্ড স্পিরিট অ্যারোজ ইন দ্য লাইকনেস অফ এ ব্লাডি চাইল্ড, দ্বিতীয় আত্মাটা উঠলো এমনভাবে যেন রক্তাক্ত শিশুর মতো। হি কল্ড ম্যাকবেথ বাই নেম, সে ম্যাকবেথকে নাম ধরে ডাকলো। অ্যান্ড টোল্ড হিম টু হ্যাভ নো ফিয়ার অফ ডেথ, এবং সে ম্যাকবেথকে বলল যে মৃত্যুর ভয় না পেতে, বাট টু লাভ অ্যান্ড স্কর্ন অ্যাট দ্য পাওয়ার অফ ম্যান বর্ন ন্যাচারালি অফ এ ওম্যান্স ওম। দেখো
উইচেসরা কিন্তু এই যে আত্মারা আসছে তারা কিন্তু ম্যাকবেথের মধ্যে একটা ফলস কনফিডেন্স দিচ্ছে, মানে একটা মিথ্যে বিশ্বাস তার মধ্যে জন্মাচ্ছে এদের এই কথাগুলোর ফলে, যে তোমাকে ভয় পেতে হবে না, মৃত্যুর কোনো ভয় পেতে হবে না, বরং তুমি হাসো এবং তোমার এতে খুশি হওয়া দরকার যে কোনো মানুষ মায়ের গর্ভ থেকে সঠিক সময়ে জন্মগ্রহণ করেছে এরকম শিশু, স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছে, ন্যাচারালি স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছে এরকম শিশু কখনোই তোমায় হত্যা করতে পারবে না। এই কথাটার কিন্তু আরেকটা মানে বলা যায় যে কোনো মাতৃ গর্ভ থেকে যে শিশু সময়ে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ 10 মাস পরে যে শিশু জন্মগ্রহণ করেছে সেই শিশু তোমাকে মারতে পারবে না, কিন্তু 10 মাসের আগে যে শিশুকে বের করে নেওয়া হয়েছে সেই শিশু কিন্তু মারতে পারবে তোমাকে। হি অ্যাডভাইসড হিম টু বি বোল্ড, ব্লাডি অ্যান্ড রিজলিউট। সে তাকে, মানে ওই আত্মাটা ম্যাকবেথকে উপদেশ দিল যে তুমি আরও বেশি সাহসী হও, আরও বেশি রক্তক্ষরণ করো এবং আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ হও। দেন লিভ ম্যাকডাফ, রিমার্ক দ্য কিং। তাহলে ম্যাকডাফকে আমি ভয় পাবো, এ বলল, মানে রাজা বলল। হোয়াট নিড ডু আই ফিয়ার অফ ইউ ম্যাকডাফ। তাহলে ম্যাকডাফ, তোমাকে আমার ভয় পাওয়ার কারণে কি? আমি ম্যাকডাফকে কেন ভয় পাবো? কারণ ও তো নিশ্চয়ই মায়ের গর্ভ থেকে স্বাভাবিকভাবেই জন্মগ্রহণ করেছে, তাহলে আমি কেন ম্যাকডাফকে ভয় পাবো? এটা রাজা ভাবলো। বাট ইয়েট আই উইল মেক অ্যাসিওরেন্স ডাবলি শিওর, কিন্তু তাও আমি নিশ্চিত হওয়ার জন্য, ইউ শ্যাল নট লিভ সো দ্যাট আই মে টেল দ্য প্লেল হার্টেড ফিয়ার দ্যাট ইট লাইজ অ্যান্ড স্লিপ ইন স্পাইট অফ থান্ডার। এবং তাও আমি নিশ্চিত করার জন্য ম্যাকডাফকে হত্যা করব, মানে ম্যাকবেথ নিজেকেই বলছে যে আমি নিশ্চিত হওয়ার জন্য ম্যাকডাফকে হত্যা করব, যাতে আমি যে কোনো পরিস্থিতিতে পেল হার্টেড, মানে আমার মনের মধ্যে যে ভয়টা রয়েছে, পেল হার্টেড ফিয়ার, সেই ভয়টাকে যাতে আমি জয় করতে পারি তার জন্য আমি ম্যাকডাফকে হত্যা করব, এবং সাথে যে কোনো পরিস্থিতিতে যাতে বাজ পড়ুক বা যাই হোক না কেন আমি যাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি, আমার যাতে কোনো ভয় না থাকে, তার জন্য আমি ম্যাকডাফকে হত্যা করব। দ্য থার্ড স্পিরিট অ্যারোজ ইন দ্য ফর্ম অফ এ ক্রাউন চাইল্ড উইথ এ ট্রি ইন হিজ হ্যান্ড। দ্য থার্ড স্পিরিট মানে তৃতীয় আত্মাটা উঠল কি? ইন দ্য ফর্ম অফ এ ক্রাউন চাইল্ড, মুকুট পরা একটা শিশুর মতো। ক্রাউন মানে হচ্ছে মাথায় মুকুট রয়েছে এরকম একটা শিশুর মতো আকৃতি নিয়ে তৃতীয় আত্মাটা উঠল। মানে ওই যে ওরা ডাইনিরা যে 3টে আত্মাকে আহ্বান জানিয়েছিল, 3টে অশুভ আত্মাকে আহ্বান জানিয়েছিল ম্যাকবেথের ভবিষ্যৎ কী হবে বা ম্যাকবেথের ভবিষ্যতে ও কীভাবে মারা যাবে সেটা জানার জন্য ওদেরকে আহ্বান জানিয়েছিল। তো এই যে 3 নম্বর যে আত্মাটা সেটা উঠলো একটা ক্রাউন চাইল্ডের মতো, মানে একটা মুকুট পরা শিশুর মতো। উইথ এ ট্রি ইন হিজ হ্যান্ড, যার হাতে একটা গাছের ডাল ধরা ছিল। হি অলসো কল্ড ম্যাকবেথ বাই নেম, সেও ম্যাকবেথকে নাম ধরে ডাকলো। অ্যান্ড কমফোর্টেড হিম এগেনস্ট কনস্পিরেসিস, এবং তাকে বলল যে ষড়যন্ত্রের বিরুদ্ধে তুমি অবগত থেকো। কনস্পিরেসিস মানে হচ্ছে ষড়যন্ত্র। অ্যান্ড টোল্ড হিম দ্যাট হি শুড নেভার বি ভ্যাঙ্কুইশড, এবং তাকে বলল যে তোমাকে কখনো উচ্ছেদ করা হবে না বা তোমাকে কখনো হত্যা করা হবে না, আনটিল দ্য উড অফ বীরনাম টু ডান্সিনান হিল উড কাম, যদি না বীরনামের জঙ্গল উঠে ডান্সিনান হিলে আসে ততক্ষণ অবধি তোমাকে হত্যা করা হবে না। হু ক্যান আনফিক্স দ্য ফরেস্ট অ্যান্ড মুভ ইট ফ্রম ইটস আর্থ বাউন্ড রুটস, গাছকে কে তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। সেইড দ্য কিং, রাজা বলল। মানে জঙ্গলকে কে তুলে, মানে ম্যাকবেথ ভাবছে যে জঙ্গলকে কে তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। মাটি থেকে তুলে সমস্ত জঙ্গলকে তো আর ডান্সিনান হিলে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেইড দ্য কিং, রাজা বলল। আই শ্যাল লিভ দ্য ইউজুয়াল পিরিয়ড অফ ম্যানস লাইফ, আমি দেখতে পাচ্ছি যে আমি মানুষের জীবনের ইউজুয়াল পিরিয়ড মানে যতটা সময়সীমা, যতটা বাঁচার কথা ততটা আমি বাঁচব। অ্যান্ড নট বি কাট অফ বাই এ ভায়োলেন্ট ডেথ, এবং কোনো রকম মর্মান্তিক মৃত্যু বা সাংঘাতিক মৃত্যু আমার হবে না। বাট মাই হার্ট থ্রোবস টু নো ওয়ান থিং, কিন্তু আমার মন ব্যাকুল হয়ে আছে একটা জিনিস জানার জন্য। টেল মি ইফ ইউ ক্যান টেল মি সো মাচ ইফ ব্যাঙ্কোস ইস্যু শ্যাল এভার রেইন দিস কিংডম, তুমি আমাকে আরও একটু যদি বলতে পারতে, ইফ ইউ ক্যান টেল মি সো মাচ, এত কিছু যখন তুমি বললে তাহলে কি আরেকটু তুমি আমায় বলতে পারবে যে ব্যাঙ্কোর যারা উত্তরাধিকারী বা বংশধর তারা কি এই রাজ্যে রাজত্ব করবে? এটা ম্যাকবেথ ওদেরকে জিজ্ঞাসা করলো। হিয়ার দ্য কালড্রন স্যাঙ্ক ইনটু দ্য গ্রাউন্ড, এখন এখানে যে কড়াইটা ছিল
মানে যে কড়ার মধ্যে ওরা ওই চার্মসটা রান্না করছিল, ড্রেডফুল চার্মস, উইচেসরা, সেই কড়াটা মাটির মধ্যে ডুবে গেল, স্যাঙ্ক মানে হচ্ছে ডুবে যাওয়া। অ্যান্ড এ নয়েস অফ মিউজিক ওয়াজ হার্ড, এবং একটা গানের শব্দ শোনা গেল। অ্যান্ড 8 শ্যাডোজ লাইক কিংস পাসড বাই ম্যাকবেথ, এবং 8টা ছায়া, 8 শ্যাডোজ লাইক কিংস, রাজার মতো 8টা ছায়া সেখান দিয়ে চলে গেল, ম্যাকবেথের পাশ দিয়ে চলে গেল, পাসড বাই ম্যাকবেথ। অ্যান্ড ব্যাঙ্কো ওয়াজ দ্য লাস্ট ফিগার, এবং সবশেষে ছিল ব্যাঙ্কো। অল শিমার্ড উইথ ব্লাড, এবং তার শরীরটা ছিল রক্ত দিয়ে ক্ষতবিক্ষত, শিমার্ড উইথ ব্লাড মানে তার শরীর রক্তে ক্ষতবিক্ষত। অ্যান্ড ব্যাঙ্কো স্মাইল্ড অ্যাট ম্যাকবেথ, এবং ব্যাঙ্কো ম্যাকবেথকে দেখে হাসলো। ব্যাঙ্কো বোর এ গ্লাস উইচ শোড দ্য ফিগার্স অফ মেনি মোর, ব্যাঙ্কোর হাতে একটা কাঁচ ছিল বা আয়না ছিল, যার মধ্যে আরও অনেকের ছবি ছিল, ফিগার্স অফ মেনি মোর, যার মধ্যে আরও অনেকের ছবি ছিল। অ্যান্ড পয়েন্টেড টু দ্য ইমেজেস, এবং সে ওই ছবির দিকে নির্দেশ করলো। ম্যাকবেথ রিয়েলাইজ দ্যাট দিস ওয়ার দ্য প্রস্টারিটি অফ ব্যাঙ্কো, ম্যাকবেথ বুঝতে পারলো যে এগুলো হলো ব্যাঙ্কোর বংশধর, প্রস্টারিটি মানে হচ্ছে ওর উত্তরসূরি বা বংশধর। হু উড রেইন আফটার হিম ইন স্কটল্যান্ড, যে কিনা তারপরে অর্থাৎ ম্যাকবেথের পরে স্কটল্যান্ডে রাজত্ব করবে। দ্য 3 উইচেস ডান্সড উইথ এ সাউন্ড অফ সফট মিউজিক, 3টে ডাইনি গানের হালকা স্বরে, উইথ এ সাউন্ড মানে একটা মৃদুমন্দ গানে তারা নাচতে শুরু করলো। অ্যান্ড মেকিং এ শো অফ ডিউটি টু ওয়েলকাম টু ম্যাকবেথ ভ্যানিশড ইন দ্য এয়ার, অ্যান্ড মেকিং এ শো অফ ডিউটি অ্যান্ড ওয়েলকাম টু ম্যাকবেথ ভ্যানিশড ইন দ্য এয়ার, এবং তারা তাদের কর্তব্য পালন করলো। এই যে তাদের কর্তব্য পালন করার মানে ম্যাকবেথ যেটা জানতে চেয়েছিল সেটা তো তারা জানিয়ে দিল, যে সে কীভাবে মারা যাবে, কীভাবে মরবে, তার ভবিষ্যৎ কী হবে সেটা জানতে চেয়েছিল, সেটা বলল। এবং ম্যাকবেথকেও কিন্তু তাদের সাথে স্বাগত জানালো নাচ করার জন্য, এবং তারপর তারা বাতাসে মিলিয়ে গেল, ভ্যানিশড ইন দ্য এয়ার, বাতাসের মধ্যে মিশে গেল। The first news that Macbeth got soon after coming out of the witch's cave was that Macduff the Thin of Five had fled to England to join the army which was forming against him under the leadership of Malcolm to displace Macbeth and set Malcolm the right heir upon the throne of Scotland. অনেকটা বড় লাইন, দেখো ভেঙে ভেঙে পড়ছি। The first news that Macbeth got, প্রথম যে খবরটা ম্যাকবেথ পেয়েছিল, soon after coming out of the witch's cave, ডাইনিদের গুহা থেকে বেরিয়েই প্রথম যে খবরটা ম্যাকবেথ পেয়েছিল, was that ছিল যে ম্যাকডাফ দ্য থেন অফ ফাইভ, যে ফাইভের জমিদার ম্যাকডাফ, হ্যাড ফ্লেড টু ইংল্যান্ডে পালিয়ে গেছে, টু জয়েন দ্য আর্মি হুইচ ওয়াজ ফর্মিং এগেইনস্ট হিম আন্ডার দ্য লিডারশিপ অফ ম্যালকম এর নেতৃত্বে ইংল্যান্ডে যে সেনাবাহিনী গঠন হচ্ছে সেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য থেন অফ ফাইভ অর্থাৎ ম্যাকডাফ ইংল্যান্ডে পালিয়ে গেছে। টু ডিসপ্লেস ম্যাকডাফ, এবং এই সেনাবাহিনীটা কেন গঠন হচ্ছে, টু ডিসপ্লেস ম্যাকবেথকে সিংহাসনচ্যুত করার জন্য। অ্যান্ড সেট ম্যালকম দ্য রাইট হেয়ার আপন দ্য থ্রোন অফ স্কটল্যান্ড, ম্যাকবেথ তো স্কটল্যান্ডের যোগ্য উত্তরাধিকারী নয়, কারণ ওর তো রাজা হওয়ার কথা ছিল না। ডানকান যদি মারা যেত, রাজা হওয়ার কথা কার ছিল, ম্যালকমের ছিল। তাহলে সঠিক যে উত্তরাধিকারী অর্থাৎ ম্যালকমকে সিংহাসনে বসানোর জন্য ম্যাকবেথের বিরুদ্ধে যে আর্মি বা সেনাবাহিনী গঠন হচ্ছিল ইংল্যান্ডে ম্যালকমের নেতৃত্বে, সেখানে যোগ দেওয়ার জন্য ম্যাকডাফ পালিয়ে গেছিল ইংল্যান্ডে। স্টাং উইথ রিচ, প্রচণ্ড রাগে ম্যাকবেথ সেট আপন দ্য ক্যাসেল অফ ম্যাকডাফের ক্যাসেলের উদ্দেশ্যে রওনা হলো। ম্যাকডাফস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন whom the Thane had left behind in Scotland were brutally slaughtered. যদি মানে ম্যাকবেথ এর বিরুদ্ধে ম্যাকডাফ এই যে গেছে, এটাতে ও ভীষণ রেগে গেছে যে আমাকে মানে ও হচ্ছে স্কটল্যান্ডের এখন রাজা ম্যাকবেথ, তো ওর বিরুদ্ধে গেছে ম্যালকমের আর নেতৃত্বে সেনাবাহিনী দখল করতে। এবং যে কোনো মহান যোদ্ধাই হোক না কেন, তারা কিন্তু কখনোই স্ত্রী এবং যারা সন্তানরা রয়েছে বা শিশুরা রয়েছে তাদের উপর আক্রমণ করে না। কিন্তু ম্যাকবেথ এখানে রাগের বশীভূত হয়ে একদম জঘন্য একটা কাজ এখানে করবে, যেটা কিনা ওর মধ্যে থেকে যে নোবেলিটি ছিল সেটাকেও কিন্তু ছিনিয়ে নেওয়া হবে।
মহত্ব যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু আর থাকবে না। ও কী করলো, ম্যাকডাফস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন হুম দ্য থিন লেফট বিহাইন্ড ইন স্কটল্যান্ড, ম্যাকবেথের যে স্ত্রী এবং সন্তান, ম্যাকডাফের যে স্ত্রী এবং সন্তান যাকে কিনা ম্যাকডাফ স্কটল্যান্ডে রেখে গিয়েছিল, তাদেরকে নৃশংসভাবে হত্যা করে। ওদেরকে মারা মানে ভীষণই যন্ত্রণা দিয়ে ভীষণ নৃশংসভাবে তাকে হত্যা করে। এতক্ষণ অবধি ম্যাকবেথ যে খুনগুলো করেছিল, প্রথমে ও ডানকানকে খুন করলো, তারপরে ব্যাঙ্কোকে খুন করলো এবং তার ছেলে ফ্লিয়ান্সকেও মারতে চাইলো। এগুলোর কারণ মানা যায় যে ও স্কটল্যান্ডের রাজা হয়ে থাকতে চায় বলে এটা করলো। কিন্তু ম্যাকডাফের স্ত্রী এবং সন্তানরা তো ওর কোনো ক্ষতি করেনি। তাহলে ম্যাকডাফের এই যে সন্তানকে হত্যা করা হলো এবং তার বউকে হত্যা করা হলো নৃশংসভাবে, এটা তো একদমই জাস্টিফাইড ছিল না, তাই না? তাই এরপর থেকে ম্যাকবেথ কিন্তু এরপর দেখবে যে ম্যাকবেথের কিন্তু যে মহান মহত্ব ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেল। এই যে ঘটনাটাও ঘটালো, রাজ্যের মানুষ কিন্তু ম্যাকবেথকে ঘৃণা করতে শুরু করবে। দিস মার্সিলেস অ্যাক্টিভিটিস, এইরকম নৃশংস কাজকর্ম বা এইরকম নৃশংস কার্যকলাপ বলতে এখানে কী বোঝানো হচ্ছে, যে ম্যাকডাফের স্ত্রী এবং তার সন্তানদের হত্যা করেছিল, ওদের সন্তানদের হত্যা করেছিল এবং এটা ম্যাকবেথ হত্যা করেছিল ভীষণই নৃশংসভাবে। এর ফলে এইরকম একটা নির্মম কার্যকলাপ বা এরকম একটা নির্মম ঘটনা ঘটানোর ফলে হ্যাড গ্র্যাজুয়ালি এলিয়েনেটেড দ্য নোবেলিটি ফ্রম ম্যাকবেথের থেকে মহত্ব যে ভাবটা সেটা ধীরে ধীরে আলাদা হয়ে যায়। মানে ম্যাকবেথ আর কিন্তু মহান থাকে না, কেউ আর ম্যাকবেথকে মহান বলে না। Many fled to join Malcolm and Macduff, who were now approaching with a powerful army. অনেকে স্কটল্যান্ড থেকে পালিয়ে যায়। কোথায় পালিয়ে যায়? Many fled to Malcolm and Macduff. ম্যালকম এবং ম্যাকডাফের কাছে পালিয়ে যায়, অর্থাৎ ইংল্যান্ডে পালিয়ে যায়। Who were now approaching with a powerful army. যারা কিনা কি করছিল, একটা শক্তিশালী সেনাবাহিনী নিয়ে অগ্রসর হচ্ছিল। Which had been raised in England, যেটা ইংল্যান্ডে গড়ে তুলেছিল। ম্যালকম এবং ম্যাকডাফ দুজন মিলে একটা বিরাট শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছিল এবং তারা ধীরে ধীরে স্কটল্যান্ডের উদ্দেশ্যে অগ্রসর হচ্ছিল। অ্যান্ড দ্য রেস্ট সিক্রেটলি উইশ সাকসেস টু দেয়ার আর্মস, এবং যারা বাকিরা, যারা স্কটল্যান্ড ছেড়ে যেতে পারলো না, তারা মনে মনে আশা করত যাতে ম্যালকম তার উদ্দেশ্যে সফল হয়। দো ফর ফিয়ার অফ ম্যাকবেথ দে কুড নট টেক অ্যাক্টিভ পার্ট, যদিও ম্যাকবেথের ভয়ে তারা কেউ সক্রিয়ভাবে তাদের সাথে অংশগ্রহণ করতে পারছিল না। মানে পালিয়ে গিয়ে তারা তাদের বউ বাচ্চাকে ছেড়ে রেখে আবার যদি তারা স্কটল্যান্ডে পালিয়ে যায়, তাহলে তাদের বউ বাচ্চাকেও এরকম বা ম্যাকবেথের স্ত্রী এবং বাচ্চাকে যেরকমভাবে হত্যা করা হচ্ছে সেরকমভাবে ম্যাকবেথ হত্যা করতে পারে। তার জন্য তারা কিন্তু ভয়ে সেখান থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারছিল না অনেকেই। কিন্তু তারা কিন্তু ওখানে রাজ্যে বসেই মনে মনে কামনা করছিল বা ইচ্ছা প্রকাশ করছিল যে যাতে মনে মনে চাইছিল যাতে এই অত্যাচারী শাসককে অর্থাৎ ম্যাকবেথকে সরিয়ে যেন ম্যালকম আবার সিংহাসনে বসে। এভরিবডি হেটেড ম্যাকবেথ, সবাই ম্যাকবেথকে ঘৃণা করত। দ্য টাইর্যান্ট, অত্যাচারী শাসক ম্যাকবেথকে সবাই ঘৃণা করত। নোবডি অনার্ড হিম, কেউ তাকে সম্মান করতো না। বাট অল সাসপেক্টেড হিম, কিন্তু সবাই তাকে সন্দেহ করত। অ্যান্ড হি বিগ্যান টু এনভি দ্য কন্ডিশন অফ ডানকান, এবং সে অর্থাৎ ম্যাকবেথ ডানকানের অবস্থাকে হিংসা করতে শুরু করে। হু নাও স্লেপ সাউন্ডলি ইন হিজ গ্রেভ, যে কিনার ডানকান এখন কোথায়? ডানকান তো তার কবরে একদম নিঃশব্দে ঘুমিয়ে রয়েছে। এগেইনস্ট হুম ট্রিজন হ্যাড ডান ইটস ওর্স, যে কিনা কি করেছে? ডানকান তো আগে স্কটল্যান্ডের রাজা ছিল, এখন কিন্তু সে স্কটল্যান্ডের আর রাজা নেই, যে কিনা কবরে নিঃশব্দে ঘুমিয়ে রয়েছে, গভীর ঘুমে আচ্ছন্ন রয়েছে। তাকে ম্যাকবেথ ঈর্ষা করতে লাগলো তার অবস্থাকে, যে ও কত শান্তিতে ঘুমিয়ে রয়েছে আর আমি এখানে এত সমস্যায় জর্জরিত হয়েছি। নাইদার স্টিল নর পয়জন, ডোমেস্টিক ম্যালাইন্স অর ফরেন লেভিস কুড হার্ট হিম এনি লঙ্গার। নাইদার স্টিল, না তরোয়াল, না বিষ, না ডোমেস্টিক ম্যালাইন্স মানে হচ্ছে রাজ্যের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব বা বিদেশি শত্রুর আক্রমণ, কোনোটাই তাকে আর বিব্রত করতো না বা বিরক্ত করতো না। মিনওয়াইল দ্য কুইন হু হ্যাড বিন দ্য সোল পার্টনার ইন হিজ উইকেডনেস, তার এই সমস্ত অপকর্মে রানী
তো একমাত্র তার সঙ্গী ছিল, অর্থাৎ লেডি ম্যাকবেথ ম্যাকবেথের একমাত্র সঙ্গী ছিল। সোল মানে হচ্ছে অনলি বলতে পারো। In whose bosom he could sometimes seek a momentary repose from those terrible dreams which afflicted them both passed away. দেখো এই যে ম্যাকবেথের যে স্ত্রী অর্থাৎ লেডি ম্যাকবেথ, যে এখন স্কটল্যান্ডের রানী, সে ম্যাকবেথের এই অপকর্মে অর্থাৎ ডানকানকে হত্যা করা, এই সমস্ত যে কাজগুলো করেছে, ব্যাঙ্কোকে হত্যা করা, তারপরে আরও অনেক অপকর্ম করা, সেই সমস্ত অপকর্মে তার একমাত্র সঙ্গী ছিল কে? তার স্ত্রী, সে অর্থাৎ লেডি ম্যাকবেথ। সে যার বুকে মাথা রেখে ম্যাকবেথ এই যে ভয়ঙ্কর স্বপ্নগুলো, টেরিবল ড্রিমস, কারণ যেহেতু এর আগেও তোমাদের বলেছি যে যেহেতু ম্যাকবেথ ডানকানকে তার ঘুমের মধ্যে হত্যা করেছিল, তারপরেই কিন্তু একটা লাইন রয়েছে যে যেহেতু ম্যাকবেথ ডানকানকে ঘুমের মধ্যে হত্যা করেছে, তাই এরপর থেকে কিন্তু ও আর ঘুমাতে পারবে না। ভয়ঙ্কর সব স্বপ্ন তার ঘুমের মধ্যে আসতো এবং সে শান্তিতে ঘুমাতে পারতো না কখনোই। তাই এই যে স্বপ্নগুলোর থেকে, ভয়ঙ্কর স্বপ্নগুলোর থেকে, যেটা কিনা তার ঘুমটাকে নষ্ট করেছিল বা ক্ষতিগ্রস্ত করেছিল, সেই স্বপ্নগুলোর থেকে একটু মুক্তি পাওয়ার জন্য লেডি ম্যাকবেথের বুকে মাথা রেখে সে কখনো ওই কষ্টগুলোকে, যে পাপ কাজগুলো করেছে সেগুলোকে সে ভুলে যাওয়ার চেষ্টা করতো একটু, এবং একটু শান্তি খুঁজে পেত। কিন্তু সেও কিছুদিন পরে মারা গেল, অর্থাৎ লেডি ম্যাকবেথ কিন্তু আর বাঁচতে পারলো না। কেন বাঁচতে পারলো না? আনএবল টু বিয়ার দ্য রিমোর্স অফ গিল্ট, এই যে এত অন্যায় করেছে সেই অন্যায়ের বোঝা আর সে সামলাতে পারলো না। শি বিগ্যান টু সাফার ফ্রম সোমনাম্বলিজম, এবং সে তার কি হয়ে গেল, এই পাপের বোঝা বা এই অন্যায়ের বোঝা সইতে না পেরে তার ঘুমে হাঁটা রোগ ধরলো, অ্যান্ড শি আলটিমেটলি ডাইড, এবং শেষ পর্যন্ত সে মারা গেল। ম্যাকবেথ ওয়াজ লেফট অ্যালোন, ম্যাকবেথ একা রয়ে গেল। হি গ্রিউ কেয়ারলেস অফ লাইফ অ্যান্ড লংড ফর ডেথ, ম্যাকবেথ জীবনের আর পরোয়া করতো না এবং চাইতো যে তার মৃত্যু হোক, এবং সে মৃত্যুর কামনা করতো, নিজের মৃত্যুর কামনা করতো। দ্য নিয়ার অ্যাপ্রোচ অফ ম্যালকমস আর্মি রাউজড ইন হিম হোয়াট রিমেইন্ড অফ হিজ অ্যানশিয়েন্ট কারেজ। দ্য নিয়ার অ্যাপ্রোচ অফ ম্যালকমস আর্মি, যখন ম্যাকবেথ জানতে পারলো যে ম্যালকমের সেনাবাহিনী সামনে এগিয়ে আসছে, তার মধ্যে আগের যে সাহসটা সেটা ফিরে আসলো। অ্যান্ড হি ডিটারমাইন্ড টু ডাই উইথ আর্মার অন হিজ ব্যাক, এবং সে সিদ্ধান্ত নিল যে সে লড়াই করতে করতে মারা যাবে। দ্য হলো প্রমিসেস অফ দ্য থ্রি উইচেস হ্যাড অলসো ফিল্ড ইন হিম এ কাইন্ড অফ ফলস কনফিডেন্স। এই তিনটে ডাইনির মিথ্যে প্রতিজ্ঞা, হলো প্রমিসেস মানে যেটার কোনো ভিত্তি নেই, তিনটে ডাইনির মিথ্যে প্রতিজ্ঞা তার মধ্যে একটা ভুল আত্মবিশ্বাস বা মিথ্যে আত্মবিশ্বাস এনেছিল। অ্যান্ড হি রিমেম্বার দ্য প্রফেসিস অফ দ্য স্পিরিটস দ্যাট নো ওয়ান বর্ন অফ এ ওমেন্স ওম উড কিল হিম, এবং ওই যে আত্মাদের ভবিষ্যৎবাণী যে একজন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে এরকম কেউ তাকে হত্যা করতে পারবে না। হি অলসো বিলিভড ইন দ্য সুথ সেইং দ্যাট হি কুড নেভার বি ভ্যাঙ্কুইজড আনটিল বীরনাম উড কাম টু ডান্সিনেন। সে এই কথাটাতেও বিশ্বাস করেছিল, এই ভবিষ্যৎবাণীটাতেও বিশ্বাস করতো যে যতক্ষণ না বীরনামের বীরনামের জঙ্গল উঠে ডান্সিনেনে আসছে ততক্ষণ অবধি সে মারা যাবে না বা তাকে উচ্ছেদ করা যাবে না। হুইচ হি থট ওয়াজ ইম্পসিবল, যেটাকে সে ভেবেছিল অসম্ভব। সো হি সাট হিমসেলফ ইন হিজ ওন কাসেল, তাই সে নিজেকে নিজের দুর্গে বন্ধ করে রাখলো। হুইচ ওয়াজ থট টু বি অ্যাবসলিউটলি ইমপ্রেগনেবল, যেটাকে সে ভেবেছিল যে এটা মানে অর্থাৎ তার দুর্গটা সম্পূর্ণ দুর্ভেদ্য, মানে বাইরের থেকে কেউ এসে দুর্গে সোজাসুজি প্রবেশ করতে পারবে না। অ্যান্ড ওয়েটেড ফর ম্যালকম টু ইনভেড ইট, এবং ও সিদ্ধান্ত নিয়ে নিল আমি এই দুর্গেই বসে থাকবো, যতক্ষণ না ম্যালকম এসে এই দুর্গটাকে জয় করে নেয় ততক্ষণ আমি এখান থেকে নড়ছি না, আমি এখানেই বসে থাকবো। তো ফাইনালি আ ডে কেম when a messenger approached him, pale and trembling with fear, almost unable to report to Macbeth that which he had seen, and yet he averred that as he stood on the hill for his watch, he chanced to see the Birnam and perceive the wood to be moving. Finally, শেষ পর্যন্ত a day came, একটা দিন আসলো, এমন একটা দিন আসলো, when a messenger, যখন একটা দূত তাকে এসে বলল, অ্যাপ্রোচড হিম, তাকে সম্বোধন করে তার কাছে এসে বলল, এবং দূতটার অবস্থা কীরকম ছিল, পেল অ্যান্ড ট্রেম্বলিং উইথ ফিয়ার, এবং দূতটা
বিবর্ণ হয়ে গেছিলো, পেল, ভয় ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং ভয়ে কাঁপছিল, ভয়ে ফ্যাকাশে হয়ে গেছিলো এবং কাঁপছিল। অলমোস্ট আনএবল টু রিপোর্ট, এবং বলতে পারছিল না ম্যাকবেথকে, রিপোর্ট টু ম্যাকবেথ, ম্যাকবেথকে বলতেই পারছিল না যে সে কী দেখেছে। দ্যাট হুইচ হি হ্যাড সিন, যেটা সে দেখেছে সেটা ম্যাকবেথকে বলতে পারছিল না, এতটাই ও ভয় পেয়েছিল। অ্যান্ড ইয়েট হি অ্যাভয়েড দ্যাট, এবং শেষ পর্যন্ত তাও সে বলল, কি বলল? অ্যাজ হি স্টুড অন দ্য হিল, যখন সে পাহাড়ের উপর দাঁড়িয়েছিল ফর হিজ ওয়াচ, পর্যবেক্ষণের জন্য, হি চান্স টু সি দ্য বীরনাম, সে বীরনামের জঙ্গল দেখতে পাচ্ছিল। অ্যান্ড পারসিভ দ্য উড টু বি মুভিং, এবং সে ধারণা করলো বা সে দেখলো যে বীরনামের জঙ্গলটা মুভ করছে, মানে নড়ছে। লায়ার, মিথ্যাবাদী। রোয়ার্ড ম্যাকবেথ, ম্যাকবেথ গর্জন করে বলল, মিথ্যাবাদী। ইফ ইউ স্পিক ফলস, যদি তুমি মিথ্যে কথা বলো, ইউ শ্যাল বি হ্যাংড অ্যালাইভ আপন দ্য নেক্সট ট্রি, তোমাকে পাশের গাছটাতে কি করা হবে? জ্যান্ত ঝুলিয়ে রাখা হবে। টিল ফেমাইন এন্ডস ইউর লাইফ, যতক্ষণ না দুর্ভিক্ষে তোমার প্রাণ যাচ্ছে, মানে যতক্ষণ না তুমি খেতে পেয়ে মারা যাচ্ছ ততক্ষণ তোমাকে সামনের গাছটাতে ঝুলিয়ে রাখা হবে, যেহেতু তুমি মিথ্যে কথা বলো। বাই নাও ম্যাকবেথ হ্যাড বিগান টু ডাউট দ্য ইকুইভোকাল সেইং অফ দ্য থ্রি স্পিরিটস, ইতিমধ্যে ম্যাকবেথ ডাইনিদের দুরকম কথাতে সন্দেহ বোধ করতে শুরু করেছে। ইকুইভোকাল মানে হচ্ছে যে কথাগুলোর দুরকম মানে হয়, অ্যাম্বিগুয়াস বা অ্যাম্বিগুইটি, মানে যেগুলো যে কথার দুরকম মানে হয় সেগুলোকে বলছে। মানে ওকে বলেছিল যে যতক্ষণ না বীরনামের জঙ্গল উঠে ডান্সিনান হিলে আসবে ততক্ষণ অবধি সে মারা যাবে না, কিন্তু জঙ্গল তো এখন মুভ করতে শুরু করেছে। কিন্তু ম্যাকবেথ কী ভেবেছিল যে জঙ্গল তো কেউ মুভ করতে পারবে না। He never feared of being vanquished till Birnam wood should advance towards Dunsinen, সে কখনো উচ্ছেদ হওয়ার বা মরে যাওয়ার বা মৃত্যুর ভয় পায়নি যতক্ষণ না বীরনামের জঙ্গল ডান্সিনানের দিকে অগ্রসর হয় ততক্ষণ অবধি। অ্যান্ড নাও দ্য উড ডিড মুভ, কিন্তু এখন দেখা যাচ্ছে যে জঙ্গল মুভ করছে, নড়ছে। হাউএভার, যাই হোক, সেইড ম্যাকবেথ, ম্যাকবেথ বলল, ইফ দিস উইচ হি ভাউচেস বি ট্রু, লেট আস টেক আর্মস অ্যান্ড মুভ আউট। হাউএভার, ম্যাকবেথ বলল, যদি এটা সত্যি হয়, ইফ দিস হুইচ হি ভাউচেস টু বি ট্রু, ভাউচেস বি ট্রু মানে ও যেটা বলছে, অর্থাৎ দূত যেটা বলেছে সেটা যদি সত্যি হয়, লেট আস টেক আর্মস অ্যান্ড মুভ আউট, চলো আমরা, মানে ও সৈনিকদের বলছে যে চলো আমরা অস্ত্র নিই এবং যুদ্ধ করি। দেয়ার ইজ নো ফ্লিইং ফ্রম দেন্স নট স্টেইং ইন হিয়ার, এখানে বসে থাকার কোনো মানে হয় না এবং এখান থেকে পালিয়ে যাওয়ারও কোনো মানে হয় না। আই বিগেন টু বি ওয়ারি অফ দ্য সান অ্যান্ড উইশ মাই লাইফ অ্যাট দ্য এন্ড, আমি এতটাই সূর্যের মতো ক্লান্ত হয়ে পড়েছি, এতদিন ধরে আমি এত কষ্ট পেয়েছি যে ম্যাকবেথ কী হয়েছে, ভীষণ ক্লান্ত হয়ে গেছে। এবং ও, এই যে বললাম এর আগে, লেডি ম্যাকবেথ মারা যাওয়ার পর ওর কিন্তু বেঁচে থাকার যে ইচ্ছাটুকু ছিল সেটাও কিন্তু শেষ হয়ে গেছে, তাই ও চায় এখন মারা যেতে, এবং ও এতটা কাপুরুষ যে নিজেকে নিজে শেষ করে দেবে, তাই ও যুদ্ধ করে বীরের মতো মরতে চায়। সেইং দিস হি সেলড ফোর্থ আপন দ্য besiegers who had now reached the castle, সে এই কথাটা বলে শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়লো বা শত্রুপক্ষের সামনে গিয়ে দাঁড়ালো যারা কিনা দুর্গে প্রায় পৌঁছে গেছে। দ্য স্ট্রেঞ্জ সাইট অফ মুভিং উড ওয়াজ ইজিলি সলভড, সৈনিকদের এই যে মানে দ্য স্ট্রেঞ্জ সাইট অফ মুভিং উড মানে জঙ্গল সরে আসার বা জঙ্গল উঠে আসার যে অদ্ভুত ঘটনা, সেই রহস্যটার সমাধান খুব সহজেই করা গেল। When the besieging army advanced towards the castle through the wood of Birnam, যখন শত্রুপক্ষের সেনাবাহিনী, besieging army শত্রুপক্ষের সেনাবাহিনী অর্থাৎ ম্যালকম যখন সেনাবাহিনী নিয়ে অগ্রসর হচ্ছিল বীরনামের দুর্গের উদ্দেশ্যে, ম্যালকম লাইক অ্যান অস্টিউট জেনারেল, ম্যালকম একজন বুদ্ধিমান বা পারদর্শী সেনাবাহিনীর মালিকের মতো বা সেনানায়কের মতো, ইনস্ট্রাক্টেড অল হিজ সোলজার্স টু হে ডাউন এ বো, সে তার সমস্ত সৈনিকদের আদেশ দিয়েছিল বা নির্দেশ দিয়েছিল যে একটা করে গাছের ডাল কেটে নিতে, অ্যান্ড বিয়ার ইট বিফোর দেম সো দ্যাট হি কুড কনসিল দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ ইনভেডার্স টু ম্যাকবেথ, যাতে করে কিনা কি হয়, যে জঙ্গলের মানে গাছের একটা করে ডাল কেটে নিয়ে
তাদের অগ্রসর হতে বলেছিল, যাতে কতজন সৈনিক আসছে সেটার ধারণা যাতে ম্যাকবেথ দূর থেকে দেখে করতে না পারে, তার জন্য কিন্তু এটা করেছিল। This marching of soldiers with bows in their hands had appeared from a distance. এই সৈনিকদের আসাটা দূর থেকে, দূত যেহেতু পাহাড়ের মাথায় দাঁড়িয়েছিল এবং নিচে থেকে যখন দেখছে যে গাছ নিয়ে ওরা হেঁটে যাচ্ছে, তখন দূর থেকে দেখে কি মনে হচ্ছিল যেন গাছগুলো হেঁটে হেঁটে যাচ্ছে, লাইক এ মুভিং ওড, এবং সে দূর থেকে দেখে কী ভেবেছিল যে জঙ্গল সরে আসছে। অ্যান্ড দ্য মেসেঞ্জার ওয়াজ এভিডেন্টলি ফ্রাইটেন, এবং স্পষ্টত দূত ভীষণ সত্যিকারের ভয় পেয়ে গেছিল এটা দেখে। Thus the words of spirits brought to pass. এইভাবে আত্মাদের কথা সত্যি হলো। আত্মারা কিন্তু ওকে, ম্যাকবেথকে একবারও বলেনি যে তুমি কখনো মারা যাবে না। ওকে কিন্তু কি বলেছিল, যতক্ষণ না বীরনামের জঙ্গলটা ডান্সিনান হিলে উঠে আসছে ততক্ষণ অবধি তুমি মারা যাবে না। কিন্তু ম্যাকবেথ কী ভেবে নিয়েছিল যে কি জঙ্গলকে কে তুলতে পারে, তাই না? জঙ্গলকে কে তুলতে পারে, জঙ্গলকে কেউ তুলতে পারে না, তাই আমিও মারা যাব না, আমি যেরকমভাবে স্বাভাবিক মৃত্যু হয় সেরকমই আমার মৃত্যু হবে। in a sense difference from that in which Macbeth understood and he lost his confidence. এইভাবে ডাইনিদের কথা সত্যি হলো, ওই আত্মাদের কথাগুলো মিলে গেল, তাদের কথা মিথ্যে হলো, মানে মিথ্যে হলো না, সত্যি হলো। ইন এ সেন্স ডিফারেন্ট ফ্রম দ্যাট, মানে ম্যাকবেথ যেটা ভেবেছিল, উইচ ম্যাকবেথ আন্ডারস্টুড, ম্যাকবেথ যেভাবে ভেবেছিল তার থেকে আলাদাভাবে এটা কিন্তু সত্যি হলো। অ্যান্ড হি লস্ট হিজ কনফিডেন্স, এবং সে তাই তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলল। আ ফায়ার স্ক্রিমিস টুক প্লেস, একটা ভয়ঙ্কর যুদ্ধ ঘটল বা ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। ইন উইচ ম্যাকবেথ স্লটার্ড অল দোজ হু চ্যালেঞ্জড হিম, যেটাতে ম্যাকবেথ সমস্ত যা ম্যাকবেথের মোকাবিলা যেই করেছিল তাদেরকে ম্যাকবেথ একেবারে কুচি কুচি করে কেটে ফেললো, মানে সবাইকে হত্যা করলো যারাই ম্যাকবেথের সম্মুখীন হয়েছিল। আনটিল হি ফেসড ম্যাকডাফ, যতক্ষণ না সে ম্যাকডাফের সামনে এসে পৌঁছালো, তার আগে অবধি যারা যারা ম্যাকবেথের সম্মুখীন হয়েছিল তাদের সবাইকে ও কিন্তু হত্যা করলো। অ্যান্ড রিমেম্বারিং দ্য কশন অফ দ্য স্পিরিট, এবং সে রিমেম্বারিং দ্য কশন অফ দ্য স্পিরিট হু হ্যাড কাউন্সেলড হিম টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য থেন অফ ফাইভ, এবং যতক্ষণ না ও ম্যাকডাফের সম্মুখীন হলো ততক্ষণ অবধি ম্যাকবেথ যুদ্ধক্ষেত্রে যারই সম্মুখীন হচ্ছিল সবাইকে কিন্তু একদম নৃশংসভাবে হত্যা করছিল। এবং যখন ও ম্যাকবেথের সামনে পৌঁছালো, ওর মনে পড়লো যে ডাইনিরা বা আত্মারা তাকে কি বলেছিল যে থেন অফ ফাইভ অর্থাৎ ম্যাকডাফের থেকে সাবধানে থেকো। হি উড হ্যাভ টার্ন ব্যাক, বাট ম্যাকডাফ হু হ্যাড বিন সিকিং হিম থ্রু দ্য হোল fight opposed his turning and a fierce contest ensued. এবং যে ম্যাকবেথ তাই কী করছিল, ম্যাকডাফকে এড়িয়ে চলছিল এবং ম্যাকডাফের সাথেও যুদ্ধ করতে চাইল না। কিন্তু ম্যাকবেথ যা কাজটা করেছে, ম্যাকডাফের স্ত্রী এবং তার ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছে, তাই ও সমস্ত যুদ্ধক্ষেত্রে ম্যাকবেথকে খুঁজে বেড়াচ্ছিল যে কোথায় ওর সাথে যুদ্ধ করবে। এবং তাই যেহেতু ও তার বিরোধিতা করলো, তাই একটা বিশাল ভয়ঙ্কর যুদ্ধ হলে ফায়ার কন্টেস্ট ইনস্যুড। ম্যাকডাফ রিপ্রোচড হিম অ্যান্ড কল্ড হিম এ টাইরান্ট, ম্যাকবেথকে গালাগাল দিল বা গালমন্দ করলো এবং বলল যে সে একটা অত্যাচারী শাসক, মার্ডারার একটা খুনি, হেল হাউন্ড মানে নরকের হাউন্ড নেকড়ে বা কুকুর, এ ভিলেন একটা শয়তান, ফর brutally slaughtering his wife and innocent children by hired murderers, নৃশংসভাবে তার স্ত্রী এবং নিষ্পাপ সন্তানদের হত্যা করার জন্য। এবং কারা হত্যা করেছিল, ভাড়াটে গুন্ডা দিয়ে বা ভাড়াটে খুনি দিয়ে তার সন্তান এবং স্ত্রীকে হত্যা করার জন্য ম্যাকবেথকে এই সমস্ত কথাগুলো বলল। টাইরান্ট অত্যাচারী শাসক, মার্ডারার, খুনিও তো স্বাভাবিক, রাগটা হওয়া স্বাভাবিক, কারণ ওর স্ত্রী এবং বাচ্চারা তো কোনো দোষ করেনি, রাগটা তো ওর ম্যাকডাফের উপর। কিন্তু তা সত্ত্বেও কী করলো, বাচ্চা এবং স্ত্রীকে হত্যা করিয়েছিল, বাচ্চাদের এবং স্ত্রীকে হত্যা করিয়েছিল, তাই ওর কিন্তু ওর উপর রাগ ছিল। দেন ম্যাকবেথ রিমেম্বার্ড দ্য ওয়ার্ডস অফ দ্য স্পিরিট, তারপর ম্যাকবেথের ডাইনিদের কথা মনে পড়লো। অ্যান্ড বোল্ডলি প্রোক্লেমড, এবং সাহসিকতার সঙ্গে দাবি করলো, আই বিয়ার এ চার্মড লাইফ উইচ মাস্ট নট ইয়েল্ড টু এ ম্যান বর্ন ন্যাচারালি অফ এ ওমেন, আমি এমন কোনো
মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি স্বাভাবিকভাবে, সেরকম কোনো মানুষের দ্বারা আমি মারা যাব না। অ্যাট দিস ম্যাকডাফ স্নাপড হিম, এতে ম্যাকডাফ বলল, কি বলল, অ্যান্ড ডিক্লেয়ার্ড, এবং ঘোষণা করলো, এতে ম্যাকডাফ এটা শোনার পর ম্যাকডাফ ঘোষণা করলো দ্যাট হি ওয়াজ নেভার অ্যাজ দ্য অর্ডিনারি ম্যান ইজ ন্যাচারালি বর্ন, সে কোনো মানুষের থেকে স্বাভাবিকভাবে, সাধারণ মানুষের থেকে জন্মগ্রহণ করেনি। ইজ ন্যাচারালি বর্ন মানে একটা সাধারণ মানুষ যেরকমভাবে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে সেরকমভাবে সে জন্মায়নি। বাট ওয়াজ আনটাইমলি টেকেন আউট ফ্রম হিজ মাদার্স ওম্ব, কিন্তু অসময়ে তাকে তার মাতৃগর্ভ থেকে বের করে নিয়ে আসা হয়েছিল। ম্যাকবেথ লস্ট হিজ স্ট্রেংথ অ্যান্ড রেজলিউটনেস, ম্যাকবেথ তার শক্তি এবং দৃঢ় প্রতিজ্ঞা, মনের মধ্যে যে আত্মবিশ্বাস ছিল সেটা হারালো। হি ল্যামেন্টেড ইন ফিউচার এ ম্যান শুড নেভার বিলিভ দ্য লাইং ইকুইভোকেশনস অফ উইচেস অ্যান্ড জাগলিং স্পিরিটস, সে বিলাপ করলো যে ভবিষ্যতে কোনো মানুষের উচিত নয় ডাইনিদের এইরকম দুরকম কথাবার্তা এবং এই যে আত্মারা যারা আমাদেরকে প্রতারণা করে, এই আত্মাদের যারা আমাদেরকে লোভ দেখায়, প্রলোভন দেখায়, তাদের বিশ্বাস করা উচিত নয়। ও ডিসিভ আস ইন ওয়ার্ডস, যারা আমাদের কথার জালে জড়ায়, কথার মাধ্যমে আমাদের প্রতারণা করে, দ্যাট হ্যাড ডাবল মিনিংস, এবং কীরকম কথা, যে কথাগুলোর দুরকম মানে হয়। অ্যান্ড ওয়াইল দে কিপ দেয়ার প্রমিস লিটারালি, এবং তারা কিন্তু তাদের কথা রাখে, যে কথা রাখেনি তা কিন্তু নয়, তারা তাদের কথা রাখে, মানে কথার দিক থেকে দেখতে গেলে তারা তাদের কথা রাখছে, প্রমিস রাখছে। দে ডিসঅ্যাপয়েন্ট আস, কিন্তু তারা আমাদেরকে কী করে, হতাশ করে, ডিসঅ্যাপয়েন্ট করে আস বাই প্রোভাইডিং ডিফারেন্ট মিনিংস, একটা কথার দুরকম মানে বলে, মানে একটা কথাকে এমনভাবে কথাটা বলে যাতে সেই কথার দুরকম মানে হয়, এই রকম কথাগুলো বলে তারা কি করে, তারা আমাদের জীবনে সর্বনাশ ডেকে নিয়ে আসে। হি দেন রিফিউজ টু ফাইট এগেনস্ট ম্যাকডাফ, সে তারপর ম্যাকডাফের সাথে লড়াই করতে অস্বীকার করে। ম্যাকডাফ হু warned him scornfully told him that they would imprison him and demonstrate him to the laity as a tyrant, quite like the way monsters are displayed. সে তারপরে বললো যে যখন ম্যাকবেথ যুদ্ধ করতে অস্বীকার করলো ম্যাকডাফের সাথে, তখন ম্যাকবেথকে ম্যাকডাফ বলল যে ঠিক আছে, তোমাকে যুদ্ধ করতে হবে না, তুমি তাহলে, আমরা তোমাকে বন্দি করে নিচ্ছি, তুমি তাহলে বন্দি হয়ে চলো, যেরকমভাবে অত্যাচারী হিসাবে, তুমি একজন টাইরেন্ট অত্যাচারী হিসাবে তোমাকে বন্দি করে নিয়ে যাওয়া হবে একটা খাঁচায়, এবং যেরকমভাবে সৈনিকদের, মানে সৈনিক বলছি, ডেমন্সদের অর্থাৎ দৈত্যদের বা মনস্টার্সদের যেরকম খাঁচায় বন্দি করে দেখানো হতো সবার সামনে যে হ্যাঁ ওকে বন্দি করা হয়েছে, এ হচ্ছে একটা অত্যাচারী শাসক, সবাইকে দেখানো হতো, সেরকমভাবে তোমাকেও দেখানো হবে। নেভার, কখনো না। সেইড ম্যাকবেথ বলল, আই উইল নট লিভ টু কিস দ্য গ্রাউন্ড বিফোর ইয়াং ম্যালকমস ফিট, এই কম বয়সী ম্যালকমের সামনে কখনোই আমি মাটি স্পর্শ করে চুমু খাবো না, বা কখনোই আমি মাথা নত করতে পারবো না। এখানে এই কথাটা বলছে, মানে এই লাইনটার মানে হচ্ছে যে কম বয়সী ম্যালকম, যে আমার থেকে বয়স কম, এক্সপিরিয়েন্স কম, তার সামনে আমি কখনোই আমার মাথা নত করবো না। হিজ ভ্যালিয়েন্স রিটার্ন, তার বীরত্ব ফিরে আসলো, উইথ ডেসপায়ার, হতাশার মাধ্যমে, অ্যান্ড হি থ্রিউ আপন ম্যাকডাফ, এবং সে ম্যাকডাফের উপর ঝাঁপিয়ে পড়ল, হু আফটার এ গ্রেট স্ট্রাগল ওভার পাওয়ার্ড হিম, যে অনেকক্ষণ ধরে লড়াই করার পর কী করলো, তাকে ওভার পাওয়ার্ড হিম মানে তাকে পরাজিত করলো, অ্যান্ড সার্ভড হিজ হেড, এবং তার মুন্ডুটা বা তার মাথাটাকে নিয়ে গিয়ে প্রেজেন্ট করলো, অ্যান্ড প্রেজেন্টেড ইট টু দ্য ইয়াং অ্যান্ড নিউ লফুল কিং, এবং নতুন যে ন্যায়পরায়ণ রাজা তার কাছে এই মস্তিষ্কটাকে নিয়ে গেল, অর্থাৎ ম্যালকমের কাছে নিয়ে গেল। ম্যালকম দেন অ্যাসেন্ডেড দ্য থ্রোন অ্যামিড অ্যাক্লেমেশনস অফ দ্য নোবেল ম্যান অ্যান্ড দ্য পিপল অফ স্কটল্যান্ড, ম্যালকম তারপর কী করলো, স্কটল্যান্ডের সমস্ত লোকের এবং নোবেল ম্যানের উপস্থিতিতে, মানে যারা জ্ঞানীগুণী মানুষজন, তারপরে জমিদাররা রয়েছে, তাদের উপস্থিতিতে সিংহাসনে বসলো, স্কটল্যান্ডের সিংহাসনে বসলো। তো এত অবধি তোমাদের কিন্তু পুরো টেক্সটটা শেষ হলো। নেক্সট ভিডিওতে আবারও নতুন কোনো একটা টেক্সট আমি তোমার সাথে শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।